জি স্যার। আমরা পড়ছিলাম হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার। তো আমরা মনে হয় সেন্টেন্স স্ট্রাকচারগুলো সবাই পড়েছি, তাই তো? এবং অনেকেই সেন্টেন্স লিখে দিয়েছো। তো আমরা আজকে ফ্রেজ নিয়ে কথা বলবো, ফ্রেজের ব্যাপারটা। তো একটা বিষয় করতে চাচ্ছি, সেটা হলো যে বিশেষ করে ফ্রেজের ক্লাসটা, ঠিক আছে? আমি তোমাদের আগের ব্যাচের যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল ওটা তোমাদের আমি শেয়ার করে দিব, তোমরা একটু ওটা দেখবা। হ্যাঁ, ওখানে কিন্তু দুটা ক্লাস প্রায় লাগে, ওই দুটা ক্লাস আমি আর নষ্ট করতে চাচ্ছি না। আমি আজকে ক্লজ শুরু করব, ঠিক আছে? ক্লজটা শুরু করব, আর ফ্রেজের দুটা ক্লাস তোমরা সবাই দেখে নিবা, মনে থাকবে? আর দিয়ে যদি ফ্রেজ নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আগামী ক্লাসে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে দুটা ক্লাস আমাদের দেখা যাচ্ছে একটা ক্লাসেই হয়ে যাবে। কি আমি বুঝতে পারছি বিষয়টা? তাহলে ওখানে যে দুইটা ক্লাস আমাদের নষ্ট হবে সেটা কিন্তু আমরা অন্য টপিক পড়ে নিতে পারবো। তাহলে একটু আগায় যাবে, ঠিক আছে? কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, কারণ ফ্রেজটা নিয়ে খুব বেশি জটিলতা নেই, কিন্তু সবগুলো একবার করে দেখে নিলেই হয়ে যাবে। তারপর যদি না বোঝো সেটা আগামী ক্লাসে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ফ্রেজ একবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিলে তোমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে, তাহলে ওটা হয়ে যাবে আর কি। কারণ যতটুকু পারা যায় ক্লাস একটু দ্রুত আগাতে হবে, এটা হলো ব্যাপার। তো এখন সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা একটু বলো আমাকে, যে কারো কোনো প্রবলেম আছে কিনা। যে নয়টা স্ট্রাকচার যে আমরা শিখলাম, কমপ্লিমেন্ট, তাই তো? তারপরে হচ্ছে তোমার ওদিকে অবজেক্ট, লিঙ্কিং ভার্ব, হুম, তারপরে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এর ভিতরে মনোট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ, হ্যাঁ, ইনট্রানজিটিভ, দেয়ার, এগুলো নিয়ে তো কারো সমস্যা নেই, তাই না? তাহলে দেখো, হ্যাঁ, কারো সমস্যা থাকলে একটু বলো। তোমরা কিন্তু এখনো না হোক কিছুই বললে না, কোনো সমস্যা জি আছে? স্যার, আমার একটু সমস্যা আছে। হ্যাঁ, তা সেটা বলতে হবে তো, আমি তো সেই অপেক্ষায় আছি। হ্যাঁ, বলো। জি স্যার। স্যার আমি গ্রুপে স্ক্রিনশট শেয়ার করি। হ্যাঁ, করো। জি স্যার। আর কারো সমস্যা থাকলে বলো। হ্যাঁ, বলো তোমার সমস্যাটা কোথায়। স্যার এখানে আইডেন্টিফাইস এর ডেসক্রাইবটা বুঝতে পারছি না। স্যার এখানে এ প্রেজেন্ট নিচে ডেসক্রাইব, হ্যাঁ, আইডেন্টিফাইস আর ফানি নিচে ডেসক্রাইব, এটা বুঝতে পারছি না স্যার। মানে দা বক্স আর প্রেজেন্ট তো একই জিনিস, তাই না? ওই যে আমি জি যেটা স্যার। বলছিলাম, জি যে স্যার। একটা পরিচয় একটা মডিফাই, এই শব্দটাই মেনলি ব্যবহার করা হয়েছে। আমি একজন ছাত্র, তাহলে আমি আর ছাত্র কি আলাদা না একই জন? একই জন স্যার। একই নাম, কিন্তু আমি ভালো ছেলে, তাহলে আমি আর ভালো কি একই জিনিস? নাকি আমার বর্ণ ওটাকে আমার কোয়ালিটিকে দিয়ে মডিফাই করা হচ্ছে? স্যার এটা কোয়ালিটি দিয়ে মডিফাই হ্যাঁ, করা ওই জন্য হচ্ছে। এখানে ডেসক্রাইব বলা হচ্ছে। ডেসক্রাইব মানে হচ্ছে ও। মডিফাই করা, ঠিক ও। আছে? আর আইডেন্টিফাই মানে জি কি? একটা স্যার। পরিচয় নির্দেশ করা। পরিচয় নির্দেশ করা মানে কি? আইডেন্টিফাই করা না, যেটা কি বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তো যেহেতু আর কারো কোনো কথা নেই, তাহলে আমরা ক্লজে চলে যাব, ঠিক আছে? ক্লজটা আজকে আমরা শেষ করব। আচ্ছা, তার আগে আমাদের তো সেন্টেন্সের স্ট্রাকচারের ভিতরে আরেকটা এলিমেন্ট ছিল। আমরা কমপ্লিমেন্ট নিয়ে পড়েছি, আমরা অবজেক্ট নিয়ে পড়েছি, কিন্তু কোনটা নিয়ে পড়ি না এখনো? দেখো, অ্যাডভার্ব নিয়ে কিন্তু কোনো কথা হয়নি এখানে, ঠিক আছে? অতএব সেন্টেন্স স্ট্রাকচারের সাথে অ্যাডভার্বের সরাসরি কোনো সম্পর্ক নেই। মানে অ্যাডভার্ব দিয়ে কোনো স্ট্রাকচার হয় না, সে সকলের সাথে বসতে পারে। বুঝতে পারছো? এখানে যে নয়টা স্ট্রাকচার আমরা ইউজ করেছি, এই নয়টা স্ট্রাকচারের প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে অ্যাডভার্ব বসতে পারে। বুঝতে পেরেছো? এখন এই অ্যাডভার্বটা আসলে কি নির্দেশ করে, শুধু এইটুকু একটু খেয়াল রাখো, কারণ অ্যাডভার্ব নিয়ে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারে কোনো কোনো একটা ব্যাপার নেই। হ্যাঁ, কিন্তু সে সেন্টেন্সে বসে। তাহলে অ্যাডভার্ব যেটা নির্দেশ করে সেটা হলো, দেখো,
অ্যাডভার্বের যে বিষয়টা সেটা আমরা খেয়াল করব যে ভার্ব এর, তাহলে অ্যাডভার্ব প্রধানত কি কি নির্দেশ করে? আচ্ছা, ভার্বের কি হলো স্থান, সময়, কারণ, আচ্ছা ভার্ব সংগঠনের রীতি। স্থান, সময়, কারণ, উদ্দেশ্য, ধরন, উপায় ইত্যাদি নির্দেশ করে। তাহলে এই অ্যাডভার্ব কার সাথে সম্পর্কিত বলো তো? অ্যাডভার্বের সম্পর্ক কার সাথে? ভার্বের সাথে। ভার্বের সাথে, তাই তো? এবং মোটামুটি ভার্বের এই জাতীয় সব কিছুকে নির্দেশ করে, সেটা যাই হোক। হ্যাঁ, যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স এখানে লিখি এখন কমপ্লিমেন্ট দিয়ে, বললাম যে আই ওয়াজ আ স্টুডেন্ট, এটা স্ট্রাকচার কি বলো তো? কোন স্ট্রাকচারে পড়ছে এটা? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট। তাহলে এখন যদি আমি বলি আই ওয়াজ এ স্টুডেন্ট আ ফিউ ইয়ার্স এগো, তাহলে কি এটা সেন্টেন্সকে মডিফাই করছে না? কতদিন আগে? তাহলে আ ফিউ ইয়ার্স এগো এটা কি সাবজেক্টকে নির্দেশ করছে নাকি পুরো ঘটনাকে নির্দেশ করছে? বলো, আ ফিউ ইয়ার্স এগো এটা দিয়ে কি বোঝাচ্ছে? আমি যে ছাত্র ছিলাম, তাই তো? পুরো ঘটনাকে এই পুরো ঘটনার সাথে রিলেটেড একটা সময়কে নির্দেশ করছে, মানে আমি ছিলাম, কখন ছিলাম, তাহলে ভার্বের সাথে রিলেটেড হচ্ছে না? দেখো তো, ভার্ব পুরো ঘটনা তো অবশ্যই সেন্টেন্স, এবং তার সাথে বিশেষ করে ছিলাম। আমি ছাত্র ছিলাম আর আমি ছাত্র হব, মনে করে বললাম যে আই উইল বি আ সিঙ্গার, তাই তো, ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আমি একজন গায়ক হব। তাহলে এখানে আমি সিঙ্গার, আমি স্টুডেন্ট, তাহলে ছিলাম আর হব, তাহলে এই ভার্বকে ফিউচারে কি হব আমি, বলো হব, হব, আমি আমি গায়ক কি হব, কবে হব, কবে হব, কবে হব বলো? হুম, ভবিষ্যতে। ভবিষ্যতে। তাহলে এই ভবিষ্যতে দিয়ে কাকে নির্দেশ করছে? হব ভার্বটা, তাই না? তাহলে এইভাবে কি, তাহলে ইন দা ফিউচার এটা কি কিসের কাজ করছে সেন্টেন্সে? অ্যাডভার্বের কাজ করছে। কিন্তু আমার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। একইভাবে যদি আমি এখন ট্রানজিটিভ ভার্ব দিয়ে বলি যে আই অ্যাম রিডিং আ বুক নাও, এখানে অ্যাডভার্ব কোনটা বলো তো? নাও। নাও, তাই তো? আমি এখন একটা বই পড়ছি, তাহলে কখন পড়ছি? এখন। এখন। তারপর আমি যদি স্থান দিই, বললাম যে এখানে আমি যদি স্থানটা যুক্ত করি যে আই অ্যাম রিডিং আ বুক ইন মাই রিডিং রুম নাও, বা আমি নাওটা একটু মাঝে বসাই যে আই অ্যাম নাও রিডিং আ বুক ইন মাই রিডিং রুম। তাহলে এখানে কয় জাতীয় অ্যাডভার্ব আছে? স্যার দুইটা। দুইটা। কি আছে? প্লেস, তাই তো, এবং হচ্ছে টাইম। তাহলে নাও এবং ইন মাই, কিন্তু স্ট্রাকচার কি ভিন্ন হয়েছে? এখানে স্ট্রাকচার কিন্তু কি আই সাবজেক্ট, অ্যাম রিডিং হচ্ছে মনোট্রানজিটিভ ভার্ব, আর আ বুক হচ্ছে কি আমাদের অবজেক্ট। ঠিক আছে, তার ওর সাথে কি বসেছে? অ্যাডভার্ব বসেছে। অতএব অ্যাডভার্ব বসতে পারে, তাই তো, ওর জন্য স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয় না। সে 9টা স্ট্রাকচারের যে কোনো জায়গায় যে কোনো স্ট্রাকচারের সাথে বসে এই ব্যাপারগুলোকে নির্দেশ করবে। একইভাবে যদি আমি বলি যে হি ইজ ওয়াকিং, এটা কি জাতীয় সেন্টেন্স? কোন স্ট্রাকচারে পড়লো বলো তো এটা? হি ইজ ওয়াকিং
সাবজেক্ট ইনট্রানজিটিভ হ্যাঁ, ভার্ব। সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব। এখন যদি আমি সেটা লাগাই যে হি ইজ ওয়াকিং স্লোলি, তাহলে এটা ভার্বের কি বোঝাচ্ছে, সে কিভাবে হাঁটতেছে ধীরে ধীরে। তাহলে এটা কি বোঝাচ্ছে, এখানে ধরন বোঝাচ্ছে না, কাজ করার ধরন, কাজটা সে কিভাবে করছে, মানে ম্যানার। এটা অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়, ঠিক আছে? তো অ্যাডভার্ব অফ ম্যানার্স যেগুলো স্লোলি, সে হাঁটছে স্লোলি। কোন দিকে? আমি যদি এখন স্থান যুক্ত করি, টু দ্য স্টেশন, সে কোন দিকে যাচ্ছে হেঁটে? স্টেশনের দিকে। স্টেশনের দিকে। কখন যাচ্ছে? নাও, এখন। তাই তো? তাহলে এখানে কয়টা অ্যাডভার্ব ইউজ করলাম আমি, বলো তো? কয়টা অ্যাডভার্ব ইউজ করেছি টোটাল? 3টা। একটা হচ্ছে কি স্লোলি, তাই তো? তাহলে মেইন স্ট্রাকচার ছিল, দেখো, হি ইজ ওয়াকিং, এটা হলো আমাদের মেইন স্ট্রাকচার ছিল। তার সাথে আমি স্লোলি একটা অ্যাডভার্ব ইউজ করেছি। স্লোলিটা দিয়ে কি বোঝাচ্ছে? ধরন। টু দা স্টেশন দিয়ে কি বোঝাচ্ছে? অবস্থান। স্থানকে স্থানকে বোঝাচ্ছে। বোঝাচ্ছে, তাই তো? আর নাও দিয়ে কি বোঝাচ্ছে? সময়। সময়। সময়, তাই না? তাহলে এখানে কিন্তু আমি 3টা অ্যাডভার্ব বসিয়ে ফেলেছি, বুঝতে পেরেছো? 3টা অ্যাডভার্ব আমি বসিয়ে ফেলেছি। তো এইভাবে আমি যদি আরেকটা লাগাই যে উদ্দেশ্য কি, টু বাই টিকেট, না? তাহলে এটাও একটা অ্যাডভার্ব, ইনফিনিটিভ ফ্রেজ অ্যাডভার্ব হিসেবে বসেছে। টু বাই আ টিকেট, তাহলে কি বলবো এটাকে? উদ্দেশ্য, তাই না? আমি এখন কারণও যুক্ত করতে পারি, ফর গোয়িং টু ঢাকা, এই তো নাকি? তাহলে ফর গোয়িং টু ঢাকা এটা কি? কারণ। কারণ বা উদ্দেশ্য, যেটা আমরা বলি। তারপরে উপায়, কিভাবে সে কিনবে, টু বাই আ টিকেট, তাই তো? উইথ, আমি এখন মনে করি যে একটু মিউট রাখো, কারণ মনে টেলিভিশন চলতেছে। হ্যাঁ, বাই আ টিকেট উইথ উইথ 500 টাকা আমরা বললাম, মনে করো। তাহলে এটা কি বোঝাচ্ছে? টাকা, তাই তো? তাহলে দিয়ে, তাহলে এটা কি? উপায়, কিভাবে কিনবে। হ্যাঁ, এরকম ভাবে দেখো, আমার সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু এইটুকুই ছিল। হি ইজ ওয়াকিং, এইটুকু নাকি? তার সাথে আমি 1টা 2টা 3টা 4টা 5টা আমি কি অ্যাডভার্ব বসিয়ে দিয়েছি। অর্থাৎ এইভাবে একটা সেন্টেন্সকে বড় করার জন্য মেইনলি অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আমি দেয়ার দিয়েও কিন্তু করতে পারি। দেখো, দেয়ার দিয়েও বলতে পারি কি, দেয়ার আর সাম স্টুডেন্টস ইন দ্য প্লেগ্রাউন্ড। আচ্ছা, আমি এখন এটা দিয়ে করি, মনে করো, ইয়েস্টারডে দেয়ার ওয়ার সাম স্টুডেন্টস ইন দ্য প্লেগ্রাউন্ড। এখানে অ্যাডভার্ব কোনটা বলো তো, আর মূল স্ট্রাকচার কোনটা? এখানে অ্যাডভার্ব কোনটা? স্যার অ্যাডভার্ব ইয়েস্টারডে In the playground. স্যার ইন্ট্রোডাক্টরি দেয়া। এখানে দুটা কিন্তু অ্যাডভার্ব আছে, ঠিক আছে? একটা হচ্ছে ইয়েস্টারডে, একটা হচ্ছে ইন দ্য প্লেগ্রাউন্ড। কারণ একদিকে হচ্ছে কি, ছাত্রছাত্রীটা কোথায় ছিল? প্লেগ্রাউন্ডে, তাই তো? আর কবে ছিল? গতকাল। Yesterday. আর এখানে হচ্ছে আমাদের দেয়ার হচ্ছে স্ট্রাকচারের শুরু, তারপরে ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট। আর অ্যাডভার্ব তো এখানে বলছিলাম যে অ্যাডভার্ব থাকবে এখানে। তো এইভাবে অ্যাডভার্ব, আসলে অ্যাডভার্ব দিয়ে আলাদা কোনো সেন্টেন্স স্ট্রাকচার নেই, বরং অ্যাডভার্ব নিজেই কি করবে, সকলের সাথে বসে বিভিন্ন তথ্যকে অ্যাড করে সেন্টেন্সটাকে আরো বড় করবে। কি ক্লিয়ার বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এখন তোমরা দেখো, এখানে কিন্তু কোনো অ্যাডভার্বিয়াল ব্যাপার নেই, শুধু এখানে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট আছে, সেটা হচ্ছে ওই যে স্থান বা সময় নির্দেশক, তার জন্য অ্যাডভার্বিয়াল বলেছিলাম, তাই না? আর একটা হচ্ছে দেয়ারের সাথে যে স্ট্রাকচারটা ছিল, তাই না? এখানে কিছুটা আছে যে দেয়ারের উপরে, এখানেও কি বলেছিলাম আমরা, এখানে কিন্তু এই যে অন দ্য টেবল, হ্যাঁ, বা হচ্ছে এখানে কি সেন্টেন্স আছে, আচ্ছা, যাক সেন্টেন্স আর নাই, ওগুলোতে কিন্তু আমরা অ্যাডভার্বিয়াল মেইনলি ব্যবহার করে পাচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের টোটাল সেন্টেন্স স্ট্রাকচারের ব্যাপারটা। তবে সবচেয়ে অ্যাডভার্বিয়ালগুলো সবচেয়ে বেশি বড় হয়, অ্যাডভার্বগুলো সবচেয়ে অনেক হয় একটা সেন্টেন্সে। কমপ্লিমেন্ট একটাই থাকতে পারে একটা সেন্টেন্সে। অবজেক্ট সর্বোচ্চ কয়টা থাকতে পারে একটা সেন্টেন্সে? বলো তো? দুইটা স্যার, দুইটা, তাই তো? ইনডিরেক্ট আর ডিরেক্ট। হ্যাঁ, এর চেয়ে না। আর অ্যাডভার্ব সে অনেক থাকতে পারে, ঠিক আছে? অ্যাডভার্ব একটা সেন্টেন্সে অনেক থাকতে পারে, দিয়ে সেন্টেন্সটাকে অনেক বড় করা হতে পারে। তো
তো এইভাবে আমরা সেন্টেন্সগুলো যখন পড়বো আমরা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ধরে ধরে পড়বো। যে দেখো অ্যাডভার্ব কিন্তু কি আমার মেন সেন্টেন্সের মাঝেও বসতে পারে, এই জন্য এখানে দেখো আই অ্যাম নাও রিডিং, এটা ভার্ব এবং সাহায্যকের ভার্ব এবং মূল ভার্বের মাঝে বসে গেছে, ঠিক আছে? অতএব এরকম করে আমাকে চিহ্নিত করতে পারতে হবে। যে যেমন বললাম হি হ্যাজ রিসেন্টলি admitted himself into a university। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা বলো তো, এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা বলো, বলতে পারবা? এখানে অ্যাডভার্ব দুটো আগে বাদ দাও, দেখি কি কি অ্যাডভার্ব হতে পারে। স্যার রিসেন্টলি Recently into himself a into university। a university. ইনটু ইউনিভার্সিটি, তাই তো? তাহলে এই দুটো হলো আমাদের অ্যাডভার্ব, একটা হলো প্লেস, একটা হলো টাইম। এবার সাবজেক্ট হচ্ছে কি হি, তাই তো? হ্যাজ অ্যাডমিটেড মানে কি ভর্তি করেছে, তাহলে সে ভর্তি করেছে কাকে, কাকে ভর্তি করেছে? হিমসেলফ হিমসেলফ, তাহলে এটা হচ্ছে কি আমাদের অবজেক্ট, হ্যাঁ অবজেক্ট। এটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি মনোট্রানজিটিভ, তাহলে সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, এই স্ট্রাকচার কিন্তু। আর এর সাথে দুইটা অ্যাডভার্ব বসে গেছে সেন্টেন্সে, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে বুঝলাম মোটামুটি সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো। এখন এই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচারগুলোকে ব্যবহার করে আমরা ক্লজ শিখব। ক্লজটা কিন্তু সেন্টেন্স নিজে লেখা এবং বোঝার জন্য খুবই জরুরি, এই জন্য এটা দরকার। এটাকে মোটামুটি এই অংশটুকু আমরা আগামী থেকে আজকে শেষ করতে পারি কিনা, যতটুকু পারা যায়। আর কালকের মধ্যে আমাদের এই গ্রামারের এই অংশগুলো শেষ করতে হবে। আর ফ্রেজটা যদি পারো তোমরা একটু পড়ে নিয়ে আলোচনা করে দিব। তারপরে আমরা টেন্স এবং ভয়েস নিয়ে একটু আলোচনা করবো, তাহলে শেষ হবে। তাহলে আমরা পরবর্তীতে আবার ট্রান্সফরমেশন আসবে, এটা আসবে, ওটা আসবে, আলোচনা আছে অনেক। আচ্ছা, ক্লজ কি হলো এটা? স্যার ফ্রেজের কি কোনো নোটশিট দিবেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ফ্রেজের শিটও দিয়ে দিব, ভিডিও ক্লাসটাও দিয়ে দিব, ঠিক আছে? এই যে এখান থেকে মানে আগে যারা ছিল ওটা আমি করলাম, যে আগের ব্যাচে যারা পড়েছে, এই যেখানে ফ্রেজের শিটও দেওয়া আছে, দুইটা ক্লাস আছে। হ্যাঁ, এখন এই দুইটা ক্লাসের সময়টা আমি তোমাদের দিয়ে করাতে যাচ্ছি। একটু ধীরে বুঝে করে নিলে দেখা যাচ্ছে এই ক্লাসের টাইমটা তোমরা হাতে পাবা আর কি, এইটার জন্য। আচ্ছা স্যার, সমস্যা নেই। কারণ যত ক্লাস তোমাদের দিয়ে একটু করাই আমি এদিকে আগাতে পারি, তাহলে না হলে যেহেতু তোমরা পরে ভর্তি হয়েছো অনেক, এটা টাইমের ব্যাপারটা নিয়ে একটু সমস্যা হয়ে যেতে পারে। আচ্ছা, ফ্রেজের শিট এখানে আছে, ফ্রেজটা আমি বাদ দিয়ে যাই এখানে। ফ্রেজ, এই যে ক্লজে আসলাম আমরা। ক্লজটা একটু মনোযোগ দিয়ে পড়বা, হ্যাঁ? আর আরেকটা জিনিস আমি বলছি, সেটা হলো গ্রামারের আলোচনা কিন্তু এক এক বইয়ে এক এক রকম করে থাকে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে আমি একরকমভাবে ক্লজের প্রকারভেদ দিয়ে আলোচনা করছি, আর এক বইয়ে আর এক রকম আছে, আর এক বইয়ে আর এক রকম আছে। অতএব এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, আমি যেভাবে বলবো সেভাবে তোমরা ফলো করবা। কারণ অনেকগুলো বই পড়েই আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটাকে দিলে তোমাদের জন্য ভালো হবে, আমি কিন্তু সেভাবে দিয়েছি, ঠিক আছে? এই জন্য টেনশন করার কিছু নাই যে স্যার ওই বই ওইরকম দেখলাম, এই বইয়ে। মূল কথা হলো তুমি ক্লজ ফ্রেজ বুঝেছো কিনা সেটা হলো বড় কথা। কত প্রকার কি কি এটা পরীক্ষায় আসবে বলো এখন তো তোমাদের, নাকি তুমি ক্লজটা চিহ্নিত করে পড়তে পারছো না, সেটাই হচ্ছে মূল বিষয়। আর এটা বোঝার জন্য যেটা সবচেয়ে ইজি ওয়ে হবে, আমি সেটাই তোমাদেরকে এখানে দেখাচ্ছি। আচ্ছা, এই ক্লজ বোঝার জন্য তোমাদের একটা বইয়ের কথা বলেছিলাম গতদিন, তাই না? ওই বইয়ে কিন্তু ক্লজ নিয়ে বেশ সুন্দর আলোচনা আছে, ওখানেও আলোচনা আছে সুন্দর। ওকে, তাহলে ক্লজ আসলে কি জিনিস? ক্লজ হলো, মনে করো আমরা যে সেন্টেন্স পড়ে আসলাম না, এরকম ছোট ছোট এক একটা সেন্টেন্স, বুঝতে পেরেছো? এক একটা ছোট ছোট সেন্টেন্স যেগুলো কনজাংশন দিয়ে আমাদের আর একটা সেন্টেন্সের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে একটা নতুন একটা সেন্টেন্স গঠন করবে, যেখানে এরকম একের অধিক সেন্টেন্স থাকবে। শুধু এইটুকু বুঝে নাও, হ্যাঁ? ওই আমরা গদ বাঁধার যে নিয়ম পড়েছি সেগুলো কথা বাদ দাও, বাদ দিয়ে মনে করো বললাম যে, মনে করো যে আই উইল বি আ স্টুডেন্ট অ্যান্ড study in a famous
এডুকেশনাল ইনস্টিটিউশন। দেখো এখানে ব্যাপারটা এরকম, আই উইল স্টাডি, এখানে কয়টা সেন্টেন্স আছে বল টোটাল, বলো তো এখানে কয়টা সেন্টেন্স আমি ব্যবহার করেছি? স্যার দুইটা সেন্টেন্স আছে এখানে। একটা হচ্ছে আই উইল বি আ স্টুডেন্ট ইন দ্য ফিউচার, আর একটা হচ্ছে কি আই উইল স্টাডি ইন আ ফেমাস এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে দুইটা সিম্পল সেন্টেন্স আছে। সেটাকে আমি করেছি একটা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি এটা। অথবা আমি বলতে পারি কি, দেখো যে উই আর স্টাডিং ইংলিশ সো দ্যাট উই ক্যান read different books in English। এখানে কয়টা সেন্টেন্স আছে আলাদা আলাদা বলো তো? দুইটা আছে। এখানে দুইটা আছে। দেখো এখানে সো দ্যাট, জাস্ট আমি সো দ্যাটটা দিয়েছি। তার আগে যদি আমি মনে করি এটা একটা সেন্টেন্স, উই আর স্টাডিং ইংলিশ, এটা কোন স্ট্রাকচারে আছে বলতে পারবা? দেখো প্রত্যেকটা কিন্তু ওই সেই 9টা স্ট্রাকচারের মধ্যে আছে। সাবজেক্ট, মনোট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট। অবজেক্ট, তাই তো? হ্যাঁ, উই হচ্ছে সাবজেক্ট আর স্টাডিং হচ্ছে মনোট্রানজিটিভ ভার্ব, ইংলিশ হচ্ছে আমাদের অবজেক্ট। একইভাবে অবজেক্ট এখানেও কি একই ঘটনা আছে না? দেখো তো এর সাথে মোটামুটি একটা জাস্ট একটা অ্যাডভার্ব বসেছে। এখানে কি আছে? একই স্ট্রাকচার না, যে উই ক্যান রিড ডিফারেন্ট বুকস, এটা অবজেক্ট, এটা অ্যাডভার্ব। তাহলে হচ্ছে উই ক্যান রিড, তাহলে হচ্ছে মনোট্রানজিটিভ ভার্ব, ডিফারেন্ট বুকস হচ্ছে আমাদের অবজেক্ট। একইভাবে দেখো আই উইল বি আ সিঙ্গার, তাহলে আই উইল বি আ সিঙ্গার এটা কোন স্ট্রাকচারে আছে? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস, তাই তো, নাউন কমপ্লিমেন্ট, আর এটা এখানে রয়েছে একটা অ্যাডভার্ব। একইভাবে এখানে কি হচ্ছে? আই উইল স্টাডি, এখানে কোনো অবজেক্ট আছে? দেখো ইন আ ফেমাস ইনস্টিটিউশনাল, এটা হচ্ছে কি পুরোটা অ্যাডভার্ব, মানে কোথায় স্টাডি করবো সেটা। তাহলে এর কোনো অবজেক্ট নেই, কমপ্লিমেন্ট নেই, তাহলে এটা কোন স্ট্রাকচারে পড়ছে? সাবজেক্ট ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব, তাই তো? হ্যাঁ, এখানে স্টাডি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, তো সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব এটা, এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্বের, এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, এখানেও সাবজেক্ট মনোট্রানজিটিভ ভার্ব অবজেক্ট। দেখো এভাবে কি করতেছি আমরা, এইগুলো এই যে কনজাংশন দিয়ে আমরা যে এক একটা সিম্পল সেন্টেন্সকে যুক্ত করে নতুন ধরনের বড় সেন্টেন্স তৈরি করেছি, তাই তো? এই প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সকে আমরা এই সেন্টেন্সগুলোর সাপেক্ষে বলতেছি কি ক্লজ। ঠিক আছে, মূল কথা হলো যে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স আমার এখানে থাকতে হবে। সেখানে কি কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে সেখানে, মানে মূল কথা হলো একটা সেন্টেন্স স্ট্রাকচারের যতটুকু লাগে ততটুকু এখানে থাকবে। এই হচ্ছে ব্যাপার। কখনো কখনো কি কি হতে পারে যে আগের এবং পরের সেন্টেন্সের সাপেক্ষে কখনো কখনো দেখো এই জায়গায় আমি যদি মনে করি আই উইল কথাটা লাগাবো না, সেটাও হতে পারে, কারণ এখানে অলরেডি আমি আই উইল লাগিয়েছি, এই জন্য আমি আর এখানে আই উইল লাগালাম না। তাহলে এখানে আই উইল আছে বলে মনে করতে হবে, যেখানে সাইলেন্ট আছে, অমিট আছে, এটা আমার রিপিট করার প্রয়োজন হয়নি, এটাই। তাহলে এইভাবে ক্লজগুলোকে আমরা দেখি। তাহলে দেখো ক্লজ কি আসলে, দেখো ইন আ সেন্টেন্স আ ক্লজ ইজ আ পার্ট অফ দ্য সেন্টেন্স, হ্যাঁ, দ্যাট কন্টেইনস আ ফাইনাইট ভার্ব। ওই একটাই কথা, হ্যাঁ, ফাইনাইট ভার্ব মানে বুঝবো যে একটা সেন্টেন্স তৈরি করার জন্য যে ভার্বটা লাগে, ঠিক আছে তো, সেটাকে আমরা বলছি হচ্ছে ফাইনাইট ভার্ব। মানে যার ফাইনাইট ভার্বের অনেক বিষয় রয়েছে, যে যেটা সেন্টেন্সের অর্থ কমপ্লিট করতে পারে, যা দ্বারা টেন্স বোঝা যায়, এই তো। মানে বিশেষ করে আমরা বুঝবো হচ্ছে টেন্স কমপ্লিট করে, টেন্সের সেন্সটা এবং সাথে সাথে অর্থকে কমপ্লিট করতে পারে এমন কোনো ভার্বকে আমরা বলবো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কি বললাম, ফাইনাইট ভার্ব। ঠিক আছে তো? অতএব ফাইনাইট ভার্ব থাকবে সেন্টেন্সের এমন কোনো পার্ট বা অংশকেই আমরা ক্লজ বলবো। আর ফাইনাইট ভার্ব থাকলে তো সেখানে সাবজেক্ট থাকবেই, প্রেডিকেট থাকবেই, তাই না? তাই বলছে দেখো, আর টিপিক্যাল ক্লজ কনসিস্ট অফ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট, যেটা আমরা সেন্টেন্সের পূর্ণাঙ্গ বিষয়ে পেয়েছি। সেখানে কি কি থাকবে? সাবজেক্ট এবং প্রেডিকেট। এখন প্রেডিকেট মানে কি? যেখানে কি কি থাকে? লেটার, দ্য লেটার টিপিক্যালি আ ভার্ব, ফাইনাইট ভার্ব উইথ এনি অবজেক্টস অর আদার মডিফায়ার্স, মানে অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডভার্ব, এইটাই। প্রেডিকেট মানে হচ্ছে কি? ভার্ব প্লাস এক্সটেনশন, তাই না? তাহলে একটা সাবজেক্ট থাকবে, সেখানে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকবে এবং সাথে সাথে কি থাকবে? ফাইনাইট ভার্বের সাথে রিলেটেড অবজেক্ট অ্যাডভার্ব কমপ্লিমেন্ট থাকবে। তার মানে একটা পূর্ণাঙ্গ সিম্পল সেন্টেন্স থাকবে ওই জায়গায়। একটা সিম্পল সেন্টেন্স এক একটা ক্লজের ভিতরে থাকবে। ঠিক আছে, বলছে দ্য সাবজেক্ট অফ আ ক্লজ ক্যান বি মেনশনড অর হিডেন। এই যে মাঝে মাঝে কি ক্লজের সাবজেক্ট কি থাকতে পারে? এখানে কি মেনশন করা আছে সাবজেক্ট? না, হিডেন আছে না? আবার এখানে দেখো আমার কিন্তু মেনশন করা আছে। তাই বলছে কোনো কোনো ক্ষেত্রে ক্লজের সাবজেক্ট মেনশনও করা থাকতে পারে, হিডেনও থাকতে পারে, বাট দ্য ভার্ব মাস্ট বি অ্যাপারেন্ট এবং ডিস্টিংগুইশেবল। কিন্তু ভার্বটা ক্লিয়ার হতে হবে, ভার্বকে অমিট রাখা
যাবে না। ব্যাপারটা এরকম। তাই বলছে তাহলে আমরা বলতে পারি কি যে একটা ক্লজ বলতে কি বোঝায়, যে আ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস containing a subject and a predicate and functioning as a member of a complex and compound sentence। তা আমরা জানি গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার বলো তো? 3 প্রকার। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। তাহলে এতদিন পর্যন্ত আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো পড়ে এসেছি যেগুলো হচ্ছে সবই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এগুলো হচ্ছে কি সবই সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে এই সিম্পল সেন্টেন্সগুলোকে আমরা যখন কোথায় কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করছি তখনই ওই সিম্পল সেন্টেন্সগুলোকে আমরা এক একটা কি বলে জানছি, ক্লজ বলে জানছি। ক্লজ। হ্যাঁ, ক্লজ বলে জানছি। ঠিক আছে তো? তার মানে কি এই যে সেন্টেন্স আমি দুটো লিখেছি এই দুটো সেন্টেন্সই কিন্তু এখানে এটা হচ্ছে কমপ্লেক্স, এটা হচ্ছে কম্পাউন্ড। কিসের উপর ডিপেন্ড করবে সেটা আমি এখন বলছি, যে কেন আমরা কম্পাউন্ড বলবো আর কেন বা আমরা তাদেরকে কমপ্লেক্স বলবো, এই জায়গাটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে। ঠিক আছে? দেখো, অর্থাৎ ক্লজ হলো একটি সেন্টেন্সের, বিশেষত কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের সেই অংশ যার একটি ফাইনাইট ভার্ব থাকে এবং সাথে একটি সাবজেক্ট ও অন্যান্য মডিফায়ার উল্লেখ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে সাবজেক্ট উল্লেখ থাকতে পারে, না থাকতে পারে, অন্যান্য ভার্বের সাথে রিলেটেড বিষয়গুলো উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। আবার কখনো কখনো দেখা যাচ্ছে ফাইনাইট ভার্ব উল্লেখ নেই, অন্যান্য মডিফায়ারও আছে, এমনও আছে সেন্টেন্স। এগুলো ব্যাপার। যেমন এখানে যদি আমি একটা সেন্টেন্স বলছি, উই শুড মেইনটেইন আ ব্যালেন্স ডায়েট সো দ্যাট উই ক্যান লিভ আ হেলদি লাইফ। এই সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স যাতে দুটি ক্লজ রয়েছে। তাই তো একটি হলো কি উই শুড মেইনটেইন আ ব্যালেন্স ডায়েট এবং অন্যটি হলো সো দ্যাট উই ক্যান লিভ আ হেলদি লাইফ। তাহলে সো দ্যাটটা আমরা একটু বাদ দিয়ে হিসাব করবো, ঠিক আছে তো? যে উই ক্যান লিভ আ হেলদি লাইফ এটা হলো একটা সেন্টেন্স, আর উই শুড মেইনটেইন আ ব্যালেন্স ডায়েট এটা হলো একটা সেন্টেন্স। তাহলে প্রথম ক্লজটির সাবজেক্ট হলো কি উই, প্রেডিকেট হলো কি শুড মেইনটেইন আ ব্যালেন্স ডায়েট, যার মধ্যে ফাইনাইট ভার্ব হলো কি শুড মেইনটেইন, আর অবজেক্ট হলো কি আ ব্যালেন্স ডায়েট। দেখো পুরোটা কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি। আবার দ্বিতীয় ক্লজটির সাবজেক্ট হলো উই, প্রেডিকেট হলো ক্যান লিভ আ হেলদি লাইফ, যার মধ্যে ফাইনাইট ভার্ব হলো কি ক্যান লিভ, আর অবজেক্ট হলো কি আ হেলদি লাইফ। তার মানে এখানে দুটো সেন্টেন্সের স্ট্রাকচার কি একই ধরনের না? দেখো তো, যদি আমরা দুটো ক্লজের সেন্টেন্স বিশ্লেষণ করি তাহলে স্ট্রাকচার কি ভিন্ন না একই? একটু সবাই ভাবো তো কি হতে পারে? একই। একই না? কি সেটা কি গঠনটা কি বলো, গঠনটা কি হতে পারে? সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। বাকিরা কি সবাই বুঝেছো? একটু কথা বলবা না বুঝলে। দেখো এইটাই, হ্যাঁ এখানে কি হচ্ছে দেখো, উই শুড মেইনটেইন হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, মনোট্রানজিটিভ ভার্ব আর ব্যালেন্স ডায়েট। আমরা কি মেইনটেইন করব? একটা ব্যালেন্স ডায়েট মেইনটেইন করব। তারপর হচ্ছে উই ক্যান লিভ, তাই তো? উই ক্যান লিভ আ হেলদি লাইফ। আমরা যাপন করব কিভাবে? এখানে কি যাপন করব? হেলদি লাইফ, একটা সুস্থ জীবন যাপন করব। তাহলে হেলদি লাইফ হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এখানে মনোট্রানজিটিভ, এখানে লিভ কিন্তু ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা কি করছি দেখো, জাস্ট ওই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো শিখে আসলাম ওইটা একটা কনজাংশন দিয়ে জুড়ে দিচ্ছি, মানেই দুটা ক্লজ এখানে হয়ে গেছে। কাকে কার সাথে জুড়ে দিলাম বলো তো? কে বেজ এই জায়গাতে কাকে কার সাথে লাগালাম? এখানে আঠাটা কাজ করতেছে কে? স্যার প্রথম ক্লজটা উই শুড মেইনটেইন দি ব্যালেন্স ডায়েট, মানে এটা লাগালাম না এর সাথে একে লাগালাম? স্যার এই উই শুড মেইনটেইন এ ব্যালেন্স ডায়েটের সাথে উই ক্যান লিভ এ হেলদি লাইফ এটাকে লাগাইছি অ্যাডজাস্ট এটা করছি। হচ্ছে আমাদের বেস না, এটা হচ্ছে আমাদের প্রধান মেইন ক্লজ। এটা বলা হয় কি মেইন ক্লজ। ঠিক আছে? মেইন বা প্রধান ক্লজ, যার সাথে আমরা এখানে আরেকটি ক্লজ লাগিয়েছি। তাহলে মেইন ক্লজের সাথে যখন আমরা অন্য ক্লজ লাগাবো তখন এই ক্লজ দুটোর নাম আবার ভিন্ন হয়ে যায় কনজাংশন অনুসারে, সেটা আমরা আসছি। তো দেখো আশা করি বুঝতে পেরেছো। একইভাবে ডু অর ডাই, দেখো ডু অর ডাই এখানে কি আমরা অন্য কোনো মডিফায়ার বা সাবজেক্ট এনেছি না? দুটো ভার্বই বসে গেছে শুধু। দেখো তো, দুইটা ভার্ব। হ্যাঁ দুটো জাস্ট ভার্ব বসে গেছে। এখানে কিন্তু আর অন্য কিছু আমরা বসাইনি। জাস্ট অর হচ্ছে কনজাংশন আর দুটো সাবজেক্ট অথবা এর যে প্রেডিকেট অন্য কোনো, আর প্রেডিকেটের অন্য কোনো অংশ কিন্তু আমরা এখানে আনি নাই। হ্যাঁ, তো যাই হোক এখানে ক্লজের অনেকগুলো সেন্টেন্স আমি দিয়েছি, তোমরা এগুলোকে চিহ্নিত করবা। এখন আসি ক্লজকে আমরা দুটো ভাগে ভাগ করি, যেটা আমি অলরেডি বলেই ফেললাম। হ্যাঁ দেখো, একটা হচ্ছে মেইন ক্লজ আর তার সাথে কনজাংশন দিয়ে যুক্ত করা হয় একটা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে তো? দেখো এখানে কি বলা হচ্ছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ, আর একটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর
ডিপেন্ডেন্ট ক্লজ মানে এই জায়গাতে দেখো এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি যদি একে বাদ দিই এতে কি সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন হবে এই জায়গাতে? না স্যার। উই শুড মেইনটেইন আ ব্যালেন্স ডায়েট, এইটা। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা তো সেন্টেন্সের স্ট্রাকচারগুলো পড়ে আসলাম, তাই না? অ্যাডভার্ব পড়ে আসলাম না? এই সেন্টেন্সটা একটু বিশ্লেষণ করো দেখি যে আমরা কি কি পড়েছি। যে সাবজেক্ট প্লাস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমাদের উচিত ব্যালেন্স ডায়েট মেইনটেইন করা। উদ্দেশ্য কি, কেন মেইনটেইন করব, উদ্দেশ্য কি? স্যার যাতে আমরা একটা সুন্দর জীবনযাপন করতে তাহলে পারি। এটা কি অ্যাডভার্ব হয়ে গেল না, এটা উদ্দেশ্য হয়ে গেল না? জি স্যার। তাহলে এটাও কি আমাদের মেইন ক্লজের অংশ হয়ে গেল না? এটাও কি মেইন ক্লজ থেকে আলাদা না এর অংশ? মেইন ক্লজের অংশ কি হিসাবে অংশ? এটা একটা অ্যাডভার্ব হিসেবে, মানে তখন স্ট্রাকচারটা হয়ে গেল কি সাবজেক্ট প্লাস মনো ট্রানজিটিভ ভার্ব, সরি এখানে তো লিখেছিলাম, এরপর হচ্ছে কি একটা অ্যাডভার্ব, এই একটা অ্যাডভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, সাথে রয়েছে কি একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিজেই একটা ক্লজ হিসেবে বসে গেছে, তাই না? এই পুরোটা কিন্তু একটা অ্যাডভার্ব, কারণ এই অ্যাডভার্ব দিয়ে কি হচ্ছে আমরা কেন ব্যালেন্স ডায়েট মেনটেন করব তার উদ্দেশ্য বোঝাচ্ছে। উদ্দেশ্যটা কি? যাতে আমরা হেলদি লাইফ লিড করতে পারি। তাহলে কি এটা এইটুকুকে যদি আমি মেন ক্লজ বলি তাহলে এটাও কি এই যে সো দ্যাট দিয়ে যে যুক্ত, এটাও কি মেন ক্লজের অংশ না? বলো স্যার। এটাও কিন্তু মেন ক্লজের জি, অংশ। স্যার। তো সেই হিসাবে এর নাম আলাদা, ঠিক আছে তো? আর যদি আমি সেন্টেন্সটা এইভাবে লিখতাম যে উই ওয়ান্ট টু লিভ আ হেলদি লাইফ অ্যান্ড সো উই শুড মেইনটেইন, দেখো এগুলোও কিন্তু ট্রান্সলেশনের জন্য হেল্প করবে, এই জন্য ভালো করে মনে রাখবে এটা। হ্যাঁ, উই শুড মেইনটেইন আ ব্যালেন্স ডায়েট। এখানে দেখো তো একটা জিনিস, তাহলে এখানে আমাদের অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তার মানে এটা হলো কি আমাদের ওই একই জিনিস, উই ওয়ান্ট টু লিভ। দেখো এইটুকু হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব, উই হলো আমাদের সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটা কি করতে চাই, মানে আমরা একটা হেলদি জীবনযাপন করতে চাই। অ্যান্ড সো এটা কন্ডিশনের মধ্যে ধরো, এবং সে কারণে এটা কানেক্টর, উই শুড মেইনটেইন আ ব্যালেন্স, এখানেও কিন্তু সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। এখন দেখো তো এই যে উই শুড মেইনটেইন আ ব্যালেন্স ডায়েট, এটা কি এই সেন্টেন্সের কোনো অংশ হয়েছে? না স্যার। আমরা কিন্তু এর সাথে যুক্ত করতে পারি না, কারণ কি এই অ্যান্ড একটা এমন একটা কনজাংশন যে একটা প্রাচীরের মতো কাজ করছে, যে একটা প্রাচীরের মতো কাজ করছে, দুইটা ক্লজকে আলাদা করে দিয়েছে। মানে এ স্বাধীন, এ এর মতো, ও ওর মতো, মানে দুই ভাই, এ হচ্ছে জি এক স্যার। ভাই, এ হচ্ছে এক ভাই, ঠিক আছে তো? অতএব এই ভাইয়ের সাথে পরিবারের সাথে এই ভাইয়ের পরিবারের কোনো সম্পর্ক নেই, কিন্তু এইটার সাথে কিন্তু এটার একটা মিল রয়েছে। এটা পুরোপুরি প্রাচীর হিসাবে কাজ করেনি, মনে গেট হিসাবে কাজ করেছে, বুঝতে পারছো? যেটা কি করছে, এদেরকে অ্যাটাচ করে দিয়েছে। তার মানে এটা অ্যাডভার্ব হিসাবে কিন্তু এর সাথে কাজ করলেও এই ক্লজটুকু কিন্তু এই মেইন ক্লজের কোনো অংশ হিসাবে কাজ করেনি। মানে এ স্বাধীন আর এ স্বাধীন, দুইজন স্বাধীন, কিন্তু এ কিন্তু পুরোপুরি স্বাধীন নয়, বরং এ কি করেছে, মেইন ক্লজের একটা অংশ হিসাবে বসেছে, মানে ওটা ওর অংশ হয়ে গেছে, বুঝতে পারছো? ভাই এখন ছোট আছে, এই জন্য সে বড় ভাইয়ের সাথেই থাকে, বুঝতে পেরেছো? জি স্যার। সেন্টেন্সটা কি হচ্ছে যে এই ক্লজটা হচ্ছে যে বড় ভাইয়ের সাথে ছোট ভাই এখনো থাকে, সে এখনো স্বাধীন হয়নি, আর এখানে দুইজন অলরেডি স্বাধীন হয়ে গেছে, ঠিক আছে? দুইজনেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে এ শুধু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বড় ভাই শুধু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কিন্তু ছোট ভাই ইন্ডিপেন্ডেন্ট না, সে এখনো বড় ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো এই হিসাবে আমরা সেন্টেন্সের ভিতরে যে ক্লজগুলোকে পাই সেগুলোকে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্বাধীন ক্লজ, আর একটা হচ্ছে অধীন। অধীন মানে যে ক্লজটা প্রিন্সিপাল ক্লজের বা মেইন ক্লজের অংশ হিসাবে বসে যাবে সেটাকে অধীন বলা হবে। আর যে ক্লজ মেইন ক্লজের সাথে যুক্ত হবে, ঠিক আছে, একই সাথে থাকবে, ঠিক আছে, কিন্তু সে তার নিজের মতো করে চলবে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বুঝতে পেরেছো? তাহলে ওই প্রিন্সিপাল ক্লজও কিন্তু এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, তো যাই হোক, এবার হচ্ছে তাহলে ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ কি? দেখো, অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ফাংশন অন ইটস ওন টু মেক আ মিনিংফুল সেন্টেন্স। দেখো, একটা স্বাধীন সেন্টেন্স কি করতে পারে, নিজের মতো কাজ করতে পারে একটা অর্থ প্রদান করার জন্য। অ্যান্ড লুকস লাইক আ রেগুলার সেন্টেন্স, এবং অনেকটা রেগুলার সেন্টেন্সের মতোই মনে হয়,
তাই বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো সেই ক্লজ যে স্বাধীনভাবে নিজে নিজের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। কেমন দেখো, হি ইজ আ ওয়াইজ ম্যান, সে হচ্ছে কি একজন জ্ঞানী ব্যক্তি, অ্যান্ড এভরিবডি রেসপেক্টস হিম, এবং সবাই তাকে পছন্দ করে। এখানে দেখো একটা অ্যান্ড বসে গেছে, সেই হিসাবে দুইটা ক্লজ কিন্তু আলাদা আলাদা। হি ইজ আ ওয়াইজ ম্যান আলাদা, এভরিবডি রেসপেক্টস হিম আলাদা। এই দুটা সেন্টেন্সের স্ট্রাকচার একটু বলতে পারবা? বলো তো, হি ইজ আ ওয়াইজ ম্যান কোন স্ট্রাকচারে আছে? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। আচ্ছা, আর এভরিবডি রেসপেক্টস হিম? সাবজেক্ট মনোট্রানজিটিভ ভার্ব অবজেক্ট। সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব। দেখো দুটো সিম্পল সেন্টেন্স কিন্তু আমি অ্যান্ড দিয়ে যুক্ত করে দিয়েছি, তাতে আমার একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেছে। এই জন্য দেখো, হি ইজ আ ওয়াইজ ম্যান, অ্যান্ড তো একটা প্রাচীর, এভরিবডি রেসপেক্টস হিম, তাহলে এই দুটা ক্লজ, তাহলে দুটা ক্লজই কিন্তু এখানে স্বাধীন। আবার এই সেন্টেন্সে খেয়াল করো, হি ইজ আ ওয়াইজ ম্যান হুম এভরিবডি রেসপেক্টস। দেখো, সে একজন জ্ঞানী ব্যক্তি যাকে সবাই পছন্দ করে, মানে সম্মান করে, যাকে সবাই সম্মান করে। তাহলে যাকে সবাই সম্মান করে, এ কি পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে পারলো? দেখো তো, স্বাধীন হতে পারলো এ? না স্যার। আমি কি যদি এইটুকু না বসাই, আমি কি বলতে পারবো যে কিছু না বলে বলবো যে যাকে সবাই সম্মান করে, এটা কি বলা যায়? না স্যার, এটা বলা যায় না। এটা তাহলে পূর্ণাঙ্গ হয়নি। কিন্তু আমি যদি এইটুকু নাও রাখি, দেখো আমি এইটুকু যদি নাও রাখি, তাও বলতে পারি কি এভরিবডি রেসপেক্টস হিম, এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, তাই না? কিন্তু হুম এভরিবডি রেসপেক্টস, এটা তো বলা যাচ্ছে না, কারণ এই হুম এর সাথে তো কোনো লিঙ্কই হলো না। অতএব সে কিন্তু কি হয়েছে দেখো, অতএব এই হুম এভরিবডি রেসপেক্টস এ কিন্তু মেনলি এই যে আমার নাউন বা যে কমপ্লিমেন্ট, তার একটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, পোস্ট মডিফায়ার হিসেবে। হ্যাঁ, এই তাহলে এইভাবে কি হচ্ছে দেখো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানেই হচ্ছে স্বাধীনভাবে কাজ করবে। তাহলে একটা সেন্টেন্সে সবগুলো ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, বা একটা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, বাকিগুলো সাবঅর্ডিনেট হতে পারে। হ্যাঁ, এইভাবে মোটামুটি ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারে। তাহলে দেখো, উপরের সেন্টেন্সটির প্রথম ক্লজটি হি ইজ আ ওয়াইজ ম্যান এবং দ্বিতীয় ক্লজটির এভরিবডি রেসপেক্টস হিম আলাদা আলাদাভাবে নিজেদের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করেছে, সেটা হচ্ছে প্রথম সেন্টেন্সে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে কি হয়েছে, প্রথম ক্লজটি হি ইজ আ ওয়াইজ ম্যান আলাদাভাবে নির্দেশের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারলেও, দেখো পারে, এখানে আসলে একটু মিস হয়ে গেছে, বুঝতে পেরেছি, থাক সমস্যা নেই, বিপদ হয়ে যাবে তাছাড়া অন্য। কিন্তু দ্বিতীয় ক্লজটি হুম এভরিবডি রেসপেক্টস আলাদাভাবে নিজেদের অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে না, বরং তার অর্থ স্বাধীনভাবে প্রকাশ করতে প্রথম ক্লজটির উপর নির্ভর করতে হচ্ছে। সেই হিসাবে দেখো, হি ইজ আ ওয়াইজ ম্যান এভরিবডি রেসপেক্টস হিম, ক্লজ দুটি ইন্ডিপেন্ডেন্ট। এভাবে প্রতিটি সেন্টেন্সে কমপক্ষে একটি করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে কমপ্লেক্স হোক আর কম্পাউন্ড হোক, একটা করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে। সেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কখনো কখনো দেখাচ্ছে অন্য ক্লজ হিসাবে কাজ করতে পারে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম, তাই তো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো যে স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারবে। ক্লজ থেকে যদি তাকে আমরা ভেঙে বার করে দিই, তারপরও তো স্বাধীন থাকতে পারবে। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজগুলো বা ডিপেন্ডেন্ট ক্লজগুলো মূল সেন্টেন্স থেকে আলাদা করলে সে তার অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারবে না। কি কথা বোঝা গেল? আর ডিপেন্ডেন্ট ক্লজগুলো প্রধানত কি করে, ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের একটা অংশ হিসাবে বসে। এটা হলো সবচেয়ে বড় কথা। সে হয় অবজেক্ট হবে না, অ্যাডভার্ব হবে না, সাবজেক্ট হবে, কোনো না কোনোভাবে ডিপেন্ডেন্ট ক্লজগুলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের একটা অংশ হিসাবে বসবে। এবার আসি, আবার একটি সেন্টেন্সে দুইভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা আবার দুইভাবে পেতে পারি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হিসেবে, আর একটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ হিসেবে। একটা বললাম কি প্রিন্সিপাল ক্লজ, আর একটা হলো কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ তো সব ক্লজে থাকবেই। এই যে আমরা যে সেন্টেন্স দুটো পড়লাম, এখানে কনজাংশনের আগে, দেখো কনজাংশনের আগে যে ক্লজগুলো আছে এরা সবাই হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল ক্লজ, কারণ এদের সাথেই তো আমরা বাকি দুটাকে যুক্ত করেছি, করি নাই? এই যে অ্যান্ড এভরিবডি রেসপেক্টস, একে তো আমরা কার সাথে যুক্ত করেছি, খেয়াল করো তো, প্রিন্সিপাল ক্লজের প্রিন্সিপাল সাথে। ক্লজের সাথে। হি ইজ আ ওয়াইজ ম্যান, এখানেও হি ইজ আ ওয়াইজ ম্যান, এই দুটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর অ্যান্ড দিয়ে যুক্ত আরেকটা স্বাধীন ক্লজকে যুক্ত করেছি, যাকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ, কারণ এই অ্যান্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কনজাংশনের উপর ডিপেন্ড করেই মেনলি আমাদের ক্লজের নামকরণ হয়, বুঝতে পারছো? যদি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করি তাদেরকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করলে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজেরও আরো ভাগ আছে, সেটা আমরা আসতেছি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা কয়ভাবে চিনলাম বলো? দুইভাবে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা বেজ বা মেইন ক্লজ, যে হচ্ছে মেইন হিসাবে কাজ করবে। আর কোঅর্ডিনেট ক্লজ হলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। তাই বলছি দেখো, a principal clause is an independent clause which can exist even without any other clause.
and works as the base of a compound or complex sentence। তার মানে প্রিন্সিপাল ক্লজ কম্পাউন্ড বা কমপ্লেক্স উভয় সেন্টেন্সে থাকবে, মানে কমপ্লেক্সেও থাকবে কম্পাউন্ডেও থাকবে, কারণ তাদের সাথে আমরা অন্য একটা ক্লজকে যুক্ত করব। বলছে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ অন্যান্য ক্লজ ছাড়া নিজেই একটি স্বাধীন ক্লজ এখানে হবে, স্বাধীন হিসাবে বসতে পারে, ক্লজ হিসাবে বসতে পারে, কিন্তু ওয়ার্ড মিস গেছে। অন্যদিকে কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের ভিত্তি হিসাবে কাজ করে। তার মানে প্রিন্সিপাল ক্লজ স্বাধীন ক্লজ হিসাবে বসবে এবং সে কম্পাউন্ড এবং কমপ্লেক্সের ভিত্তি বা বেজ হিসাবে কাজ করবে। একটি সেন্টেন্সে কয়টা প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে? বেজ কয়টা থাকে? একটাই বেজ থাকবে, তাই না? তার সাথে আমরা যত খুশি যুক্ত করব। যেমন এখানে বলছি কি হি ইজ আ ওয়াইজ ম্যান এন্ড এভরিবডি রেসপেক্টস হিম। একইভাবে হি ইজ আ ওয়াইজ ম্যান হুম এভরিবডি রেসপেক্টস। এই দুটো ক্লজেরই প্রথম ক্লজটি হচ্ছে কি হি ইজ আ ওয়াইজ ম্যান একটি স্বাধীন সেন্টেন্স হিসেবে ব্যবহার করা হলেও এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাই না? সুতরাং প্রথম ক্লজটি হি ইজ আ ওয়াইজ ম্যান একটি প্রিন্সিপাল ক্লজ যা উভয় সেন্টেন্সের ভিত্তি হিসেবে কাজ করেছে এবং এই ক্লজটি ছাড়া সেন্টেন্সের দুটি অর্থ পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। একইভাবে দেখো প্রথম কনজাংশন দ্বারা যুক্ত প্রথম ক্লজগুলোকে আমরা বলবো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কি কথা বোঝা গেল? এগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দেখো বুঝলা কিনা? তাহলে আমরা প্রথমত ক্লজ মানে একটা সিম্পল সেন্টেন্স ধরে নিব যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে এবং প্রেডিকেট থাকবে। তারপরে ক্লজ হচ্ছে কি মেইনলি গঠন অনুসারে যে তিন প্রকার, এই তিন প্রকারের মধ্যে কোন কোন সেন্টেন্সে ক্লজ থাকে বলো? কমপ্লেক্স ও কম্পাউন্ড সেন্টেন্স। কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। হ্যাঁ, এবার ক্লজগুলোকে আমরা প্রথমত দুই ভাগে পেলাম, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। তো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা আবার দুই ভাবে পেয়েছি, একটা হচ্ছে দেখো প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এখন কোঅর্ডিনেট ক্লজে আসি, দেখো বলছে ইন ইংলিশ গ্রামার a coordinate clause is an independent clause that is joined to a principal or main clause by one of the coordinators. Coordinators মানে কি? coordinating conjunction। দেখো coordinating conjunction লাইক যেমন and, or, but এরকম আরো কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন আছে। এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দ্বারা আরেকটা ক্লজকে যুক্ত করে এনে যখন আমি মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করব, তখন ওই নতুনভাবে যুক্তকৃত সেন্টেন্সটাকে আমরা বলছি হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? যেমনটা এখানে বলছি হি ইজ আ ওয়াইজ ম্যান এন্ড এভরিবডি রেসপেক্টস হিম। তাহলে এখানে কি হি ইজ আ ওয়াইজ ম্যান হলো মেইন ক্লজ বা বেস, আর এভরিবডি রেসপেক্টস হিম কি এখানে দেখো কি ক্লজ এটা? হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ। তাই তো প্রিন্সিপাল ক্লজ। এভরিবডি রেসপেক্টস হিম কি ক্লজ এটা? সেটা কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেট ক্লজ, তাই তো? হ্যাঁ, কোঅর্ডিনেট ক্লজ। একইভাবে দেখো ডু অ্যান্ড ডাই, ডু অর ডাই, আই কল্ড হিম বাট হি ডিড নট, কারণ কি যে অ্যান্ড, অর, বাট, ঠিক আছে? তো এগুলো হচ্ছে কি আমাদের কোঅর্ডিনেটরস, এই যেখানে দেওয়া আছে অ্যান্ড, অর, বাট, এটসেট্রা, এগুলো হচ্ছে কি আমাদের কোঅর্ডিনেটরস বা কোঅর্ডিনেটিং কনজাংশনস। আর ওদের দ্বারা যুক্ত ক্লজকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলবো। আরো কনজাংশন আছে, সেগুলো আমাদের পড়ে নেওয়া দরকার। তোমাদের কাছে কি কোনো গ্রামার বই আছে? যেমন প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই গ্রামার বইটা তোমাদের কাছে আছে? না। একটু গ্রামার টামার বই পড়বে, ইংরেজিতে যখন ভর্তি হয়েছো তখন দয়া করে একটু গ্রামার পড়ো, ঠিক আছে? একটু গ্রামার বইটা কিনবা। সবাই যদি এই বইটা কিনে পড়তে পারো তাহলে কাজে দিবে। আর গ্রামার পড়াকে সময় নষ্ট মনে করবে না। তাছাড়া ওই গ্রামার সরাসরি তোমার আসছে না কাকে বলে কত প্রকার কি, কিন্তু তোমার রাইটিং এ গ্রামার ভুল হলে কিন্তু মার্ক এমনি কমে যাবে। এই স্যার জায়গায় আপনি ইংলিশ ইজি ওয়ে এই গ্রামার বইটা নিতে বলছিলেন, এখানে কি এগুলো সব আছে? বলো এখানে কি আছে সবকিছু এগুলো? মানে ফ্রেজ ক্লজ ওই গ্রামার বইটাতে সবকিছু নাই। ওখানে ক্লজ এবং সেন্টেন্স স্ট্রাকচারটাকে সুন্দর করে আলোচনা করা আছে, আর পার্সেস স্পিচের কিছু অংশ আছে, তাছাড়া বাকি সবকিছু নাই। তাহলে আর কোন বই নিব তাহলে? হ্যাঁ, তাহলে আর কোন বই নিব? ওটা নিলেই হবে কি না? ওটাও নিবা, এটা আর বিশ্লেষণারি পড়ার জন্য বিভিন্ন ধরনের ফ্রেজ ক্লজ সহ, তারপর যে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর যে ইডিয়াম ফ্রেজ এন্ড ইডিয়মস, হ্যাঁ, তার পার্সেস স্পিচের প্রত্যেকটা পার্টকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা আছে। এর জন্য এই বইটা পড়বা। সো বইটার নামটা যদি লিখে দিতেন। লিখে দিচ্ছি, হ্যাঁ, পাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই জাকির হোসেন।
এই বইটা নিবা, ঠিক আছে? বাংলায় সুন্দর করে একদম একটা টিচারের মতো করে বোঝানো আছে। একটু ধৈর্য ধরে পড়লে পারে, বইটা একটু বড় মোটা, কিন্তু ধৈর্য ধরে পড়লে পারে গ্রামারের পূর্ণাঙ্গ একটা ধারণা পাবা। যদিও শুধু একটা গ্রামার বই পড়ে বা দুটা গ্রামার বই পড়ে গ্রামারের সম্পূর্ণ বিষয় আয়ত্ত করা সম্ভব না, অনেকগুলো বই তোমাদের ধারাবাহিকভাবে পড়া উচিত। হ্যাঁ, তো আমি একটা ভিডিও তোমাদের জন্য করেছিলাম, ইউটিউবে আছে, অনেক আগে দেওয়া। ওখানে অনেকগুলো গ্রামার বইয়ের কথা বলা আছে। যদি কেউ পারো একটা দুটা করে কিনে কিনে ওগুলো একসিয়া রিডিং পড়ে ফেলতে পারো, কোনো টিচার লাগবে না। তুমি নিজে নিজে একটু ধৈর্য ধরে পড়লেই গ্রামারের পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে যাবা। মোটামুটি 5-7টা গ্রামার বই একটু ধারণা করে পড়লে দেখবা যে গ্রামার বইয়ে তুমি মাস্টার হয়ে গেছো গ্রামারে। হ্যাঁ, এই গায়েগুলো একটু খেয়াল করবা। কি বুঝতে পেরেছো? মানে পড়তে হবে, মূল কথা স্যার হলো স্যারদের নোট শিট এগুলো বাদ দিতে হবে। স্যাররা নোট শিট ওই জি প্যাটে স্যার। স্যাটে করে তোমাদেরকে ঠকানো হয়, এটা হচ্ছে ব্যাপার। আমার কাছে তাই মনে হয় বই পড়তে হবে, বই না পড়লে পূর্ণাঙ্গ শেখাটা হয় না, এটা আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, আমি হয়তো যে নোট শিট দিয়ে তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি, কিন্তু এই সম্পর্কে যদি তুমি একটা বই পড়ো, তুমি যে ধারণাটা পাবা ওই সংক্ষিপ্ত ধারণা দিয়ে আসলে কাজ হয় না। আমি তোমাদেরকে একটু, হ্যাঁ, টিচারদের কাজ হলো কি বুঝিয়ে দেওয়া, একটা ধরিয়ে দেওয়া, কিন্তু টিচারের কাজ হচ্ছে ওই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নেওয়া। হ্যাঁ, এটার জন্য দরকার। আচ্ছা, কি বুঝতে পেরেছো বিষয়টা? হুম। মানে শিট নোট ধরে পড়া মানে বুঝতে হবে এটা এক এক ধরনের ওই চালাকি করা, এবং তোমার সাথে নিজের সাথে চালাকি করা, কারণ তুমি অনেক কিছু এখানে বাদ দিয়ে করতেছো। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছিলাম? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম স্যার। বলো। হুম। স্যার আমার কাছে জাকির হোসেন স্যারের বইটা আছে, কিন্তু অনেক পুরনো এডিশন, এটাই কি হবে? সমস্যা নেই, বেসিক যে আলোচনা সেটা পুরনো দিয়ে চলবে। ও, জি স্যার। ঠিক আছে, এটাতে মনে করবা যে প্রতিদিন একটা সময় ভাগ করে নিবা, যে আমি প্রতিদিন 1 ঘন্টা আমার যা কাজই থাকুক না কেন আমি এই বইটা পড়বো, উপন্যাসের মতো করে জাস্ট আমি রিডিং পড়ে যাব। একবার না পড়লে একবার পড়ে শেষ করো রিডিং দিয়ে গ্রামারগুলো, আবার ঘুরে এসে আবার পড়ো, দেখবো তুমি বুঝতে পারো। কারণ কি, একটা জিনিস বুঝতে হলে আরেকটা জিনিসের প্রয়োজন হয়। তাই তুমি যখন একটা জিনিস বুঝতেছো না, তুমি জাস্ট পড়া চালিয়ে যাও, দিয়ে পরে দেখবা তুমি যখন গ্রামারের সম্পূর্ণটা আলোচনা করেছো, করা শেষ হয়ে গেছে, এবার তুমি সেকেন্ড টাইম রিভিশন দাও, দেখবা যে তুমি তখন বুঝতে শিখে গেছো। কারণ কি, অনেক কিছু আছে যেগুলো পরের পড়াও আগে কিছু রেফার করা থাকে, তাহলে পরেরটা না পড়ার কারণে আমি আগেরটা বুঝতেছি না, এই কারণে আমি হতাশ হয়ে যাচ্ছি। এই জন্য তুমি পড়া কন্টিনিউ করো, যে তুমি যা পড়েছো তার এখন 40% বা 50% বুঝতে পারতেছো, বাকি 50% বুঝতেছো না, দরকার নেই আমার না বোঝার। তুমি পড়া চালিয়ে যাও, দিয়ে পূর্ণাঙ্গ একটা কোর্স শেষ করো, তারপরে আবার ফিরে এসে পড়ো, দেখো এখন তুমি বুঝতেছো। কারণ তুমি ওই যে পরে যেটা পড়া ছিল সেটা আগে বলা হয়েছিল বুঝে তুমি বুঝতেছি না, এখন তুমি যেহেতু ওটাও পড়ে ফেলেছো, অতএব পূর্ণাঙ্গ একটা ধারণা তোমার এখন মাথায় কাজ করছে। ঠিক আছে, জি স্যার। এইটা হচ্ছে ব্যাপার। তো একটু ভালো করে একটু পড়ে নিও। আরো গ্রামার বই আছে আমার, দেখো ফেসবুক পেজে একটা পোস্ট দেওয়া আছে, তার নিচে আমি আবার ওইটা ভিডিওটা শেয়ার করেছি, তোমরা অনেকেই বলো বিধায়। তো ওখানে গিয়ে একটু দেখে নিবা, ওখানে সাহিত্য বোঝার জন্য কি কি বই পড়া উচিত, তারপরে তোমার গ্রামারগুলো বোঝানোর জন্য কি কি পড়া উচিত, অনেক ছোটোখাটো বই আছে যেগুলো খুবই উপকারী। হ্যাঁ, এই জন্য বইগুলো নিজেকে ডেভেলপ করার জন্য পড়বা। আর গ্রামারে যে ভালো না, তার জন্য ইংরেজি সাহিত্য কোনো ব্যাপার না, সে এমনিতেই ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, সে ভালো করে বুঝতে পারবে, লিখতে পারবে এইগুলো। আর গ্রামারে যে দুর্বল, সে যত চেষ্টাই করুক না কেন সম্ভব না। আর এইচএসসি পর্যন্ত যার গ্রামারের দুর্বলতা আছে, একদম জিরো, সে একটা সাবজেক্ট ভার বুঝে না, এস বাই এস কোথায় বসে তাই বোঝে না, তারপরও তার ইংলিশতে ভর্তি হয়েছে। ঠিক আছে, তো এদের জন্য কিন্তু খুব ক্ষতিকর। এরা মানে এদের জীবনটা শেষ যদি সে এখন একটু গ্রামারে মনোযোগী না হয়, লাইফ শেষ কিন্তু, আমি বলে দিলাম একদম। তো যদি সে গ্রামার স্টাডি না করে, এই ইংরেজি সাহিত্য তার কোনো উপকার করতে পারবে না, সে বুঝবেই না। হয়তো ঠেলে ঠুলে কোনো রকম একটা সার্টিফিকেট পাবে, কিন্তু আলটিমেটলি এটা দিয়ে তার লাইফে কোনো কাজ দিবে না। কারণ আমি ইংরেজি শিখতেছি, আমার সাহিত্য জীবনে কাজে লাগবে না, শেষ পর্যন্ত ভাষাটা কাজে লাগবে। আর সবচেয়ে জরুরি কাজে লাগবে হচ্ছে এই যে গ্রামাটিক্যাল রুলসগুলো, যেগুলো তুমি টিচিং দেওয়ার মাধ্যমে, কোচিংয়ের মাধ্যমে, কোনো শিক্ষকতা পেশা বেছে নেওয়ার মাধ্যমে, হ্যাঁ, বা তোমার বেসিক ধারণাটা যেটা রাইটিং রিডিং স্কিলসগুলো ডেভেলপ করার মাধ্যমে তোমার কাজে লাগবে। সার্টিফিকেট তোমাকে কোনো কাজ দিবে না, বুঝতে পেরেছো? অনেক দেখা আছে, অনেক স্টুডেন্ট দেখতেছি অনেক আগেই অনার্স পড়াশোনা শেষ, মাস্টার শেষ, কিন্তু কিছু করতে পারতেছে না, কারণ তারা সার্টিফিকেট কোনো রকমভাবে পেয়ে গেছে গুতাই গাতাই এদিক ওদিক করে, কিন্তু তার কোনো ধারণা নেই, বেসিক জায়গা নেই, যেটা অনেকে ধরে ফেলে। একটু লিখতে দিলেই বোঝা যাবে যে এর ভিতরে সেই বেসিক ধারণা, তাকে আমি নেব না, কারণ এই ব্যক্তিকে নিয়ে আমার কোনো কাজে লাগবে না। তুমি বলো যে টাকা খরচ করে কি আমি একটা মানে যাকে দিয়ে কাজ হবে না তাকে রাখবো? আমি বলো, সে 5,000 হোক আর 10,000 হোক, আমার কি টাকা বেশি হয়ে গেছে যে আমি একটা অকেজো মানুষকে রাখবো 10,000 টাকা বেতন দিয়ে এমনি এমনি, যার দিয়ে কাজ করা কঠিন, আমাকে অধিকাংশ কাজ করা দিতে হবে? দরকার আছে বলো? হুম, না স্যার। তুমি বলে কি এই কাজটা করতা যে তোমার প্রতিষ্ঠানে দিলেও তুমি একটা লোক নিবা যে কিছু পারে না, তেমন দক্ষতা না, তুমি নিবা? না স্যার, কখনোই না। না স্যার। তাহলে এটা যখন বোঝো, তাহলে তুমি জানো না তোমার বেকারত্বের কারণটা কি?
তো আরেকজন চাকরি পেয়ে যাবে, তুমি কেন পাচ্ছ না? তাহলে তোমার ভিতরে নিশ্চয়ই ঘাটতি আছে। তাহলে এই ঘাটতিটা রেখেছো বলেই তো আজকে এই এই দশা। তাছাড়া বেকারত্ব ব্যাপারটা থাকবে কেন? এটা একটা মানে খুবই বাজে একটা শব্দ। হুম, বেকারত্ব ব্যাপারটাই একটা সমস্যা। এই সমস্যাটা নিজের তৈরি। কারণ সরকার আর কয়জনকে চাকরি দিবে? তোমার বাপই বা কয়জনকে তোমার বাড়ির ভাগ দিতে পারে বলো? পারে? সম্ভব? আর এত বড় একটা দেশে তোমাকে সবাইকে চাকরি দিতে পারবে সরকার, এটা সম্ভব? আমরা জানতেছি যে 1000 জন যদি পড়াশোনা করে বার হয় তার ভিতরে 100 জনের চাকরি হবে, তাহলে বাকিগুলো তো নিজের চাকরি নিজেকে তৈরি করে নিতে হবে, নিজের অর্থ ইনকামের একটা সুযোগ তৈরি করে নিতে হবে। কিন্তু সেটা সুযোগ তৈরি করার মতো সুযোগও তোমরা এই তোমার জীবনের জন্য করতেছো না। তাহলে আলটিমেটলি যে ক্ষতিটা হওয়ার সেটা 5-7 বছর পরে গিয়ে বুঝতে পারবা, এখন বুঝবা না। এখন মনে করবে এভাবে চললেই মনে হয় স্যার জীবন পার হয়ে যাবে। হ্যাঁ বলো। হুম। স্যার আমাদের হচ্ছে কলেজ থেকে স্যার মানে বলছিল পিসি দাসের বই গ্রামারের জন্য, মানে ওটা কেমন বই এটা আর কি আমি তো যদি বললামই বলতেন। যে একটা বই দিয়ে হবে না, আমার ওখানে অনেকগুলো বইয়ের কথা বলা আছে। ঠিক আছে তো? গ্রামার বই সে তোমার যে পিসি দাস হোক, তাই তো রেন মার্টিন হোক, ঠিক আছে তো? তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তোমার এই জাকির হোসেন হোক, সদরুদ্দিন হোক, একটা বই দিয়ে পিসি দাসে আমার কাছে মনে হয়েছে যে ভালো বইটা, কিন্তু পূর্ণাঙ্গ গ্রামারের জন্য যা প্রয়োজন ওখানে তা নাই। বুঝতে পারছো? জি পিসি স্যার। দাসের বইটা যে কেন হ্যাঁ সবাই রেফার করে আমি এখনো বুঝি না। হ্যাঁ, ওটা আমি ঠিক বুঝি না এখনো, পিসি দাসের বইটাকে এত স্যার রেফার আর করা একটা হয় কেন। কথাও ছিল যে হ্যাঁ পিসি বলো। দাসের ইন্ডিয়ান আর বাংলাদেশ এরকম একটা মানে হ্যাঁ হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান বইটা যেগুলো নিবা। বলে, হ্যাঁ, ফাঁকিবাজি বইটা না, ইন্ডিয়ান কোনটা বইটা নিব নিবা, স্যার? কিন্তু পূর্ণাঙ্গটা কোনোটাতেই নেই। ও রেন মার্টিন পড়ো, ও ও তুমি পিসি দাস পড়ো, হ্যাঁ সবগুলোই পড়ো, পড়ে একটা ধারণা নাও। কিন্তু একটা একটা বই আচ্ছা পড়ে স্যার। তুমি গ্রামারে সম্পূর্ণ ইয়া পাবা না। বুঝতে পেরেছো জি আমার? স্যার। হ্যাঁ, আমার হ্যাঁ গ্রামার বই আমার চেয়ে অনেক পড়া আছে, অনেক বই আছে আমার কাছে, পিসি দাস, রেন মার্টিন থেকে শুরু করে তোমার এই জাকির হোসেন, সদরুদ্দিন, আরও ইংলিশ রাইটারদের অনেক বই আছে। ঠিক আছে, সব কিছু পড়েই তো একটা জিনিসকে তুমি কবজা করতে পারবা। ঠিক আছে, একটা জিনিস হ্যাঁ একরকম স্যার। আলোচনা হচ্ছে, ও আর একটা টিম, আর তাহলে দুইজন দুই রকম আলোচনা করলেও আমি কিন্তু বেস ব্যাপারটা ধরে ফেলেছি যে হ্যাঁ আসলে ব্যাপারটা এরকম, দুইজন দুই রকম ভাবে আলোচনা করেছে। হ্যাঁ, হ্যাঁ এইটা আমার তর্ক করে তো লাভ নেই আচ্ছা যে কেন ও ওরকম করলো, এ কেন এরকম করলো, এ ভালো ও মন্দ, এটা না। সবাই তার নিজ জায়গা থেকে আলোচনা করার চেষ্টা করেছে, আমি এখন কিভাবে গ্রহণ করব সেটা আমার ব্যাপার। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। অত পিসি দাসও নিয়েও পড়তে পারো, রেন মার্টিনের বললাম তো এই দুটা বই অনেকে রেফার করে থাকে। হ্যাঁ, এগুলো নিয়ে পড়তে পারো। হ্যাঁ, পিসি দাসের যে ইংলিশ, রেন মার্টিন, এগুলো ইংলিশ টু ইংলিশ। ঠিক আছে, তো আমি তো তোমাকে যে দুটা দিচ্ছি এটা বাংলা ভার্সনে। হ্যাঁ, তবে সবচেয়ে ভালো হয় ইংলিশ রাইটারদের বই পড়তে পারলে। অক্সফোর্ড ইউনিভার্সিটি বা ক্যামব্রিজ ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত যে গ্রামার বইগুলো, এগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায়। কিন্তু জাকির হোসেন, সদরুদ্দিন, এগুলো রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে না। যে তোমাকে যদি কেউ বলে তুমি এই জিনিসটা কোথা থেকে শিখছো, কী হয়েছে, তখন তুমি এদেরকে কিন্তু রেফার করতে পারবে না, কারণ এরা তো নেটিভ রাইটার না, তাই না? আমি একটা গ্রামার বই লিখলাম, তাই এই যে তোমরা বলো না নিডস আছে, মাস্টার্স আছে, অনেকে বলে, এদেরকে তুমি কি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবে? এটা তো গাইড বইয়ের মতো, বুঝো না? এরা অন্যান্য গ্রামার রাইটারদের থেকে নিয়ে তারা একটা কি করেছে, তারা নিজের একটা কম্পাইল করেছে বই। এরা তো আর নিজেরা লেখেনি, গ্রামার কি নিজে সৃষ্টি করেছে বলো? তাহলে গ্রামারের রুলসগুলো কারা সৃষ্টি করতে পারে বলো? বাংলা একাডেমি কি করতে পারে? গ্রামারের বা ব্যাকরণের রুলস নিয়ম করতে পারে। আমি করতে পারবো? আমি একটা নিয়ম দিলে কি নিবে কেউ, লোকজন? বলো তো। নেবে না। নিবে না। তেমনি পিসি দাস, ওরা কেউ এগুলো নিবে না, কিন্তু রেন মার্টিন নিবে। কারণ কি, এটা হচ্ছে নেটিভ রাইটার এবং একটা তাদের ওইরকম বাংলা একাডেমির মতো ওদের অক্সফোর্ড ইউনিভার্সিটি বা ক্যামব্রিজ ইউনিভার্সিটি কর্তৃক স্বীকৃতি দেওয়া আছে, ওদেরটাকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবো। তো যেহেতু বললাম তো ইংরেজিতে পড়ো, তুমি তার অন্য সাবজেক্টে পড়তেছো না যে কোনো একটা বই পড়লে হয়ে যাবে। তুমি যেহেতু ইংলিশের স্টুডেন্ট, তোমাকে ইংলিশ সম্পর্কে মানে তোমার গোড়া শক্ত হতে হবে, আর এই গোড়া শক্ত করার জন্য তোমাকে এই জাতীয় বইগুলো পড়তে হবে। ঠিক আছে, ইংলিশ রাইটারদের আগে গ্রামারটা শিখে না, তারপরে রেফারেন্স হিসাবে তুমি আরও বই পড়বা। তারপর যত পড়বা তোমার ভিতরে তত বেশি ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, তুমি বুঝতেই পারবা না যে কবে কবে তুমি শিখে গেছো। তোমার মনে করার দরকারই নেই তুমি শিখতেছো কি শিখতেছো না, তুমি জাস্ট পড়ে যাও, দেখবা যে তোমার ভিতরের ওই মূলা এমনি মোটা হয়ে গেছে। হ্যাঁ, মূলা মোটা করার জন্য মাটি সরানোর দরকার নাই, মাটি এমনি সরে যাবে। আমার এক স্যার বলতেন, ঠিক আছে, এই কথাটা খুব ভালো লেগেছিলো, তখন আমি এসএসসিতে পড়তাম। বলছে এত টেনশন করার কি আছে, পড়তে থাকো তো। তুমি কি বাড়িতে জমিতে গিয়ে কি মূলার মাটি সরিয়ে দাও, ছোট্ট একটা বীজ বপন করে আসো, আর কত বড় মূলা তৈরি হয়ে যায়। হ্যাঁ, তাহলে ওইরকমভাবে তুমি পড়তে থাকো, ও তোমার মনের ভিতরে যা কিছু হবার হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, এবার আসি ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে, কারণ আমাদের শেষ করতে হবে যেহেতু। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে কি তাহলে, যে অন্য ক্লজের উপরে ডিপেন্ড করে থাকে, তাই তো? কার উপর ডিপেন্ড করবে? প্রিন্সিপাল ক্লজের উপরে।
তো দেখো বলছে আর ডিপেন্ডেন্ট ক্লজ ইজ সাচ আ ক্লজ দ্যাট ক্যান নট ফাংশন অন ইটস ওন বিকজ ইটস লিভস অ্যান আইডিয়া অর থট আনফিনিশ। দেখো আমি কিন্তু ইংলিশ বাংলা মিলিয়ে দিয়েছি, কারণ কি এই সংজ্ঞাগুলো ইংলিশ রাইটারদের কাছ থেকে নেওয়া, আমার সৃষ্টি না, আর ওইগুলোকে আমি আবার পরে একটু বাংলা করে দিয়েছি। ডিপেন্ডেন্ট ক্লজেস হেল্প দ্য প্রিন্সিপাল ক্লজেস অ্যাড সাম মোর ইনফরমেশন টু দ্য সেন্টেন্স। এটা হচ্ছে মূল কাজ। ডিপেন্ডেন্ট ক্লজের কাজ হলো কি, যে প্রিন্সিপাল ক্লজের সাথে আরও কিছু কি জুড়ে দেওয়া, তথ্যকে জুড়ে দেওয়া। আমরা ওটাকে আলাদা সেন্টেন্স দিয়ে যুক্ত করতে পারতাম, কিন্তু আমরা প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে অর্থটাকে আরও বেশি স্মুথ করে ফেলেছি, কোহেরেন্সটা বা কোহেশনটাকে আমরা আরও বেশি কার্যকরী করেছি। আর ডিপেন্ডেন্ট ক্লজ অ্যালোন ক্যান নট ফর্ম আ কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ নিজে কখনো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে পারে না। রাদার ইট সামটাইমস বিকাম আ পার্ট অফ আ প্রিন্সিপাল আর মেন ক্লজ। এটা বরং কি হয়, প্রিন্সিপাল বা মেন ক্লজের, এটা সামটাইমস শব্দটা এখানে ভুল হয়েছে, এটা কয়েকবার কেটেছি কিন্তু আবার সেভ না হওয়ার, ইট বিকামস আ পার্ট অফ দ্য প্রিন্সিপাল আর মেন ক্লজ। কারণ কি এই ডিপেন্ডেন্ট ক্লজ সবসময়ই প্রিন্সিপাল বা মেন ক্লজের এক একটা পার্ট মানে কি, সে হয় সাবজেক্ট হবে, না হয় অবজেক্ট হবে, না হয় অ্যাডভার্ব হবে, ঠিক আছে, না হয় কমপ্লিমেন্ট হবে, এইভাবে। তো এখানে আমি আর বাংলা পড়লাম না, বোঝাই দিলাম। যেমন এখানে কি, হি ইজ আ ওয়াইজ ম্যান হুম এভরিবডি রেসপেক্ট, যে উদাহরণটা আমি কিন্তু বারবার দিচ্ছি। তাহলে হুম এভরিবডি রেসপেক্টস, এটা কিন্তু এই ম্যানের হচ্ছে কি পোস্ট মডিফায়ার, ঠিক আছে। তো এই ম্যানকে মডিফাই করেছে, যাকে সবাই কি করে, সম্মান করে। তাহলে হুম এভরিবডি রেসপেক্টস, এটাকে কি আমি প্রিন্সিপাল ক্লজ থেকে আলাদা করে বলতে পারবো কোঅর্ডিনেট ক্লজের মতো? বলো না। কারণ এই যে কনজাংশন রূপে আমি যে রিলেটিভ প্রোনাউনটা ইউজ করেছি, এই রিলেটিভ প্রোনাউন তার আমি এক্ষেত্রে থেকে বাদ দিতে পারতেছি না। এক্ষেত্রে যেমন আমি অ্যান্ডকে বাদ দিতে পারি, কিন্তু এক্ষেত্রে পারি না। একইভাবে দেখো, আই বট আ ব্যাগ হুইচ আই গেভ টু ওয়ান অফ মাই ফ্রেন্ডস। আমি একটা ব্যাগ কিনেছিলাম যেটা আমি আমার এক বন্ধুকে দিয়েছিলাম। তাহলে আমি কোনটা আমার বন্ধুকে দিয়েছিলাম, বলো কোনটা? বইটা স্যার। ব্যাগটা, তাই তো, ব্যাগটা। হ্যাঁ, তাহলে আমি একটা ব্যাগ কিনেছিলাম, চিন্তা করে দেখো, আমি একটা ব্যাগ কিনেছিলাম যেটা আমি আমার এক বন্ধুকে দিয়েছিলাম। তাহলে এইটাকে যদি আমি আলাদা করে পড়তে চাই, তাহলে কি সেন্টেন্সটা কি মিলবে? মিলবে না। দেখো, তাহলে বলছে আই বট আ ব্যাগ হুইচ আই গেভ টু ওয়ান অফ মাই ফ্রেন্ড, এটা মনে করে দিলাম। তাহলে আমি ওকে এটুকু বাদই দিয়ে ফেললাম, সেন্টেন্স হবে যে হুইচ আই গেভ টু ওয়ান অফ মাই ফ্রেন্ডস, যেটা আমি আমার এক বন্ধুকে দিয়েছিলাম। কি দিয়েছিলাম জানি? কিছু নাই। তার মানে এটা স্বাধীনভাবে কি করতে পারছে না, অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে পুরোপুরি সে কিসের উপর ডিপেন্ডেন্ট? এই প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ডেন্ট। এবং এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি জানো তো? কি হবে? সাবজেক্ট, বলো তো কি হবে? সাবজেক্ট, মোনোট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, মোনোট্রানজিটিভ ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, এইটুকুই। এই দেখো আ ব্যাগ, এইটুকু কিন্তু অবজেক্টের সাথে সম্পর্কিত, এইটুকু হয়ে গেছে। এটা হলো আমাদের স্ট্রাকচার। আর অবজেক্টের ভিতরে এ ব্যাগ, আর এই ব্যাগের পোস্ট মডিফায়ার হলো এই পুরোটা। কারণ এটাকে আমি আলাদা করে আর কিছু বলতে পারতেছি না, আমি আলাদা করে কিছু ধরতে পারবো না, একে আমি অ্যাডভার্ব বলতে পারবো না, মানে এটা অবজেক্টেরই একটা অংশ। তার মানে কি, হুইচ আই গেভ টু ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা হলো কি আমাদের পোস্ট মডিফায়ার অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? এই অবজেক্টের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ যেমন অবজেক্টের ভিতর থাকে, আমরা সব অবজেক্টকে ধরে নিলাম। যে সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস মোনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, এইটুকু, ঠিক আছে। তাহলে অবজেক্টের ভিতরে কি আছে? একটা ক্লজ আবার আছে এর ভিতরে, তাই তো? তাহলে অবজেক্টের ভিতরে একটা ক্লজ লুকায়িত আছে। তাহলে সেই হিসাবে এই যে সাবঅর্ডিনেট ক্লজটি, তাই তো, ডিপেন্ডেন্ট ক্লজটি হলো কি আমার প্রিন্সিপাল ক্লজের একটা পার্ট বা অংশ। কি কথা বোঝা গেল? দেখো, এটা তো আমি আলোচনা করলাম। বলছে দেখো যে উপরের সেন্টেন্স দুটির প্রথমটির ক্লজ, যেমন হুম এভরিবডি রেসপেক্টস, এবং দ্বিতীয়টির ক্লজ হুইচ আই গেভ টু ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাদের অর্থ হিসাবে যথাক্রমে যাকে সবাই সম্মান করে বা যা আমি একজন বন্ধুকে দিয়েছিলাম, সম্পূর্ণ অর্থ প্রকাশ আলাদাভাবে স্বাধীনভাবে করতে পারছে না, তাই তো? সুতরাং বরং সেন্টেন্স দুটির প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত হয়ে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। অর্থাৎ দুটি হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এইভাবে যদি আমরা উদাহরণগুলো দেখি তাহলে বুঝতে পারবো যেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, তাহলে এখন ডিপেন্ডেন্ট ক্লজ পেলাম। এখন তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ কত প্রকার? দেখো, এইখানে একটা কথা বলা হয়েছে, আমি একটু দেখো ডিপেন্ডেন্ট ক্লজগুলোর জন্য আসলে কি লাগে। বলছে ডিপেন্ডেন্ট ক্লজ আর অলসো কল্ড সাবঅর্ডিনেট ক্লজেস। দেখো, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজেস আর অলসো কল্ড সাবঅর্ডিনেট ক্লজেস। কারণ কি? তারা হচ্ছে সাবঅর্ডিনেট, বিকজ সাবঅর্ডিনেটর্স, খেয়াল করো এই জায়গায়। আচ্ছা, কোঅর্ডিনেট ক্লজগুলোর জন্য কি ছিল? কোঅর্ডিনেটর্স, তাই না? আর সাবঅর্ডিনেট ক্লজের জন্য কি ছিল?
সাবঅর্ডিনেটরস, তাই তো? সাবঅর্ডিনেটরস কিসের কাজ করে? ডু দ্য ওয়ার্ক অফ কানেক্টিং। তারা সাবঅর্ডিনেটরগুলো কিসের কাজ করে? দ্য ওয়ার্ক অফ কানেক্টিং দ্য ডিপেন্ডেন্ট ক্লজ টু অ্যানাদার ক্লজ। অ্যানাদার মানে কি? মেন ক্লজ, তাই তো? টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তাহলে সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য সাবঅর্ডিনেটরসগুলো সাবঅর্ডিনেট মানে অন্য ক্লজকে বা ডিপেন্ডেন্ট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে। ইন ইচ অফ দ্য ডিপেন্ডেন্ট ক্লজ দ্য ফার্স্ট ওয়ার্ক ইজ আ সাবঅর্ডিনেটর। ফার্স্ট ওয়ার্ড হবে, হ্যাঁ, এখানে ফার্স্ট ওয়ার্ড হবে। ফার্স্ট ওয়ার্ড হচ্ছে একটা সাবঅর্ডিনেটর। তাহলে সাবঅর্ডিনেটরগুলো কী কী হতে পারে দেখো। এই সাবঅর্ডিনেটরগুলোকে আমরা কিন্তু তিনভাবে চিনি, একটু ভালো করে খেয়াল করবা। সাবঅর্ডিনেটরগুলোকে আমরা তিন নামে চিনি। সেগুলো কী কী দেখো। প্রথমটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, দ্বিতীয়টা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং তৃতীয়টা হচ্ছে নাউন ক্লজ মার্কার্স। দেখো একটু ভালো করে মনে রাখো। তাহলে সাবঅর্ডিনেটর হচ্ছে সেইগুলো যেগুলো কী করে? ডিপেন্ডেন্ট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে। আর এই সাবঅর্ডিনেটরগুলোকে আমরা তিন রকমভাবে পাই। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর একটা হচ্ছে নাউন ক্লজ মার্কার্স। ঠিক আছে তো? এখন এর ভিতরে আবার মিল থাকতে পারে, যে দেখো রিলেটিভ প্রোনাউন যা হতে পারে সেখানে আবার নাউন ক্লজ মার্কারও তাই হতে পারে। সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো অবশ্য দেখাচ্ছে যে এরাও কিন্তু রিলেটিভ প্রোনাউন হতে পারে, আবার এরা সাবঅর্ডিনেটিং কনজাংশনও হতে পারে। শুধু আমরা ব্যবহারের উপর ডিপেন্ড করে বুঝবো এটা কে কোনটা। কে পর্যন্ত বোঝা গেল? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে বলো তো সাবঅর্ডিনেটরগুলো কি কি হতে পারে? হু ইজ, না না না, ওটা না, নাম নাম। Relative pronouns, subordinating conjunction, and noun clause markers. হ্যাঁ, এবার হচ্ছে কি দেখো রিলেটিভ প্রোনাউনগুলো কি কি হতে পারে? হুইজ, হুম, হু, তাই তো? দ্যাট, এগুলো হতে পারে। সাবঅর্ডিনেট কনজাংশন অনেক আছে, যেমন হোয়েন, হোয়াইল, দো, অলদো, ইফ, আনলেস, হ্যাঁ, টিল, আনটিল, এইগুলো হতে পারে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর নাউন ক্লজ মার্কার, এই রিলেটিভ প্রোনাউনগুলোও নাউন ক্লজ মার্কার হতে পারে। ঠিক আছে? দেখো দ্যাট, হোয়াট, ঠিক আছে, তারপর হচ্ছে হুইচ, হোয়াট এভার, এরকমভাবে নাউন ক্লজ মার্কার হতে পারে। এখন কিভাবে আমরা কোনটা বুঝবো সেটা হলো এখন আমাদের ব্যাপার। দেখো তাহলে আমরা একটু প্রকারভেদটা দেখে নিই। এখানে যেহেতু আমরা তিন ধরনের পেয়েছি, তাই না? তাহলে যেহেতু সাবঅর্ডিনেটরগুলো তিনভাবে পেয়েছি, আমাদের ডিপেন্ডেন্ট ক্লজও কিন্তু এরকম তিন রকম হবে। একটা হচ্ছে দেখো, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজগুলোকে আমরা তিনভাবে চিনি। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে তো? খেয়াল করো, তিনটার জন্য কিন্তু তিনটা নাম। নাউন ক্লজ মার্কার দিয়ে যে ক্লজ গঠিত হয় তাকে বলি নাউন ক্লজ। রিলেটিভ প্রোনাউন দিয়ে যে ক্লজ গঠিত হয় তাকে বলি অ্যাডজেক্টিভ ক্লজ। আর সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে ক্লজ গঠিত হয় তাকে বলি আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে তো? কারণ কি? এই নাউন ক্লজ মার্কার দিয়ে যে ক্লজগুলো সেগুলো নাউনের কাজ করে, রিলেটিভ প্রোনাউন দিয়ে গঠিত যে ক্লজগুলো সেগুলো অ্যাডজেক্টিভের কাজ করে, মানে পোস্ট মডিফাইড অ্যাডজেক্টিভ। আর হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত যে ক্লজগুলো সেগুলো কিসের কাজ করে? অ্যাডভার্বিয়াল ক্লজের কাজ করে। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে নাউন ক্লজ মানেই হচ্ছে নাউন ক্লজ মার্কার দিয়ে গঠিত। অ্যাডজেক্টিভ ক্লজ মানেই হচ্ছে রিলেটিভ, এই যে রিলেটিভ যেহেতু বলা আছে রিলেটিভ প্রোনাউন দিয়ে গঠিত, কারণ তারা কোনো না কোনোভাবে নাউনের পরে বসে নাউনকে মডিফাই করবে। আর অ্যাডভার্বিয়াল মানেই হচ্ছে কি? ওই যে ভার্বকে মডিফাই করবে, তাই তো? ভার্বের টাইম, প্লেস ইত্যাদি নির্দেশ করবে, এবং সেক্ষেত্রে আমরা প্রধানত সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে ব্যবহার করে থাকি। এই এখন আসি নাউন ক্লজ। আচ্ছা, এ পর্যন্ত তাহলে ক্লজ মানে কি? এক একটা সিম্পল সেন্টেন্সের মতো নাকি, যেখানে কি থাকবে? ফাইনাইট ভার্ব থাকবে মানে প্রেডিকেট অংশে, এবং অন্যান্য সাবজেক্ট অবজেক্ট থাকতেও পারে, না থাকতেও পারে, ইত্যাদি ইত্যাদি। এবং এগুলো প্রধানত কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সেই হয় নাকি? সিম্পলে হবে ক্লজ? না। সিম্পলে কখনো না, ক্লজ স্যার। হয় না। ওকে, ভেরি গুড। এরপর হচ্ছে আমরা ক্লজকে দুই ভাগে পেলাম, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা আবার দুইভাবে পেয়েছি, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, তাই না? প্রিন্সিপাল ক্লজ সব ক্লজেই থাকবে, সেটা সব সেন্টেন্সে থাকবে, কমপ্লেক্স হোক আর কম্পাউন্ড হোক, কিন্তু কোঅর্ডিনেট ক্লজ শুধু কম্পাউন্ড সেন্টেন্সে থাকে। হ্যাঁ, এরপর আসলাম আমরা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লজের একটা অংশ হিসেবে কাজ করে, এবং তারা প্রধানত কিছু সাবঅর্ডিনেটর দিয়ে যুক্ত হয়। সাবঅর্ডিনেটরগুলো তিন ধরনের, তাই তো? নাউন ক্লজ মার্কার, রিলেটিভ প্রোনাউন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন। আর তার উপর ভিত্তি করে আমরা মানে সাবঅর্ডিনেট ক্লজকে তিনভাবে পাই: নাউন ক্লজ,
অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। ঠিক তো এ পর্যন্ত কি মাথায় ঢুকছে কিছুটা? জি স্যার। হ্যাঁ, মানে জি, সেন্টেন্সে স্যার। চিনতে পারবে কি না পারবে পরে, আপাতত তুমি তত্ত্বগুলো বুঝতেছো কিনা সেটা হলো কথা। তারপরে আমরা ওগুলোর প্র্যাকটিক্যাল যখন দেখবো তখন ওগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। আপাতত আলোচনাটা তুমি ধরতে পারছো কিনা। হ্যাঁ, আচ্ছা এবার আসি, তাহলে নাউন ক্লজ কেন বলবো? দেখো এখানে তো নাম বলেই দিয়েছে, যে ক্লজ নাউনের কাজ করে তাকে বলবো নাউন ক্লজ, যে ক্লজ অ্যাডজেক্টিভের কাজ করবে তাকে বলবো অ্যাডজেক্টিভ ক্লজ, আর যে ক্লজ অ্যাডভার্বের কাজ করবে তাকে বলবো কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তো পার্থক্য, তাই না? তাহলে নাউন ক্লজ আমরা কখন বলবো? নাউন ক্লজ যেগুলো নাউনের কাজ করে, আর সেন্টেন্সের নাউনের অবস্থান কোথায় আমরা জানি তো নাকি? সাবজেক্টে, অবজেক্টে। হ্যাঁ, 5টা জায়গাতে নাউন বসতে পারে। ফ্রেজে কিন্তু এই কথাটা বলা আছে, এই জন্য ফ্রেজের ক্লাসগুলো তোমরা একটু করে নিও। তাহলে নাউন একটা সেন্টেন্সে 5টা জায়গায় বসে। কোথায় বসে? সাবজেক্টে বসে, অবজেক্টে বসে, প্রিপোজিশনাল অবজেক্টে বসে, তারপরে কমপ্লিমেন্টে বসে, তারপর হচ্ছে অ্যাপোজিশন বলে একটা অপশন রয়েছে সেখানে বসে। তো অ্যাপোজিশনটা কি সেটা ফ্রেজে আলোচনা করা আছে, তোমরা একটু দেখে নিও। তাহলে আমি জাস্ট দু একটা উদাহরণ দিই। দেখো বলা হচ্ছে আ সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ হুইচ অ্যাক্টস অ্যাজ আ নাউন ইন আ সেন্টেন্স, মানে নাউনের অবস্থানে বসে, বিং প্লেসড ইন আ নাউন পজিশন। দেখো তাহলে নাউন পজিশনে বসে যখন সে নাউনের কাজ করবে সেন্টেন্সে, তখন তাকে আমরা বলবো হচ্ছে নাউন ক্লজ। ঠিক আছে তো? তাহলে আমি যদি এখন এই সেন্টেন্সটাকে ভাবি, দেখো এই সেন্টেন্সটাকে আমি একটু বিশ্লেষণ করি। এইটা আমি আগে একটু সেন্টেন্সটা লিখি। আমি যদি বলি, দেখো এই জায়গায় সাবজেক্ট হচ্ছে রিডিং নিউজ পেপার, হ্যাঁ, ইনক্রিজেস আওয়ার নলেজ। এইখানে সাবজেক্ট কে বলো তো এই সেন্টেন্সে? স্যার রিডিং নিউজ পেপার। হ্যাঁ, ভার্ব কে? Newspaper. Increases. ইনক্রিজেস। তাহলে এখানে স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। অবজেক্ট, তাই তো? হ্যাঁ, তাহলে সাবজেক্ট প্লাস মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, একই স্ট্রাকচার রয়েছে। তাহলে এখানেও কি তাই নেই যে হোয়াট এভার উই স্টাডি ইনক্রিজেস আওয়ার নলেজ, মানে আমরা যা কিছুই পড়ি সেটাই আমাদের কি করে? নলেজ বাড়িয়ে দেয়। তাহলে আমরা যা কিছুই পড়ি সেটাই আমাদের নলেজকে বাড়িয়ে দেয়। তাহলে এখানে কি ক্লজ ছিল? রিডিং নিউজ পেপার কি কোনো ক্লজ? না। না, এটা না। একটা না স্যার, এটা ফ্রেজ। ফ্রেজ। কিন্তু হোয়াট এভার উই স্টাডি এটা কি একটা ক্লজ না? দেখো এখানে কনজাংশন আছে, নাউন ক্লজ মার্কার আছে হোয়াট এভার, এখানে সাবজেক্ট স্যার। আছে, এখানে কি আছে? আচ্ছা, তোমাদের কারো সাউন্ড হচ্ছে, এতক্ষণ হচ্ছিল না। কে সে? মনে পরে যুক্ত হয়েছে। হ্যাঁ, যুক্ত এখন কথা বলছো। হ্যাঁ, তাই হচ্ছে হোয়াট এভার উই স্টাডি, এইটুকু হচ্ছে আমাদের কিন্তু একটা ক্লজ। আর এই ক্লজটা কোথায় বসেছে? সাবজেক্টে বসেছে। অতএব সাবজেক্টে যখন একটা ক্লজ বসে, তখন কি হবে? সে অবশ্যই সাবজেক্টে যে বসে সে হয় নাউন অথবা প্রোনাউন। তাহলে এটা যেহেতু সাবজেক্ট অংশে বসেছে, তাই আমরা তাকে কি বলবো? নাউন ক্লজ। ঠিক আছে তো? আর এর সাথে কি আছে? দেখো একটা নাউন ক্লজ মার্কার আছে। একইভাবে দেখো আমরা তো সাবজেক্ট অবজেক্টও হতে পারে, যে নাও আই রিয়েলাইজড হোয়াট ইউ হ্যাড থট, বলছে এখন আমি বুঝতে পেরেছি তুমি কি চিন্তা করছিলে। তাহলে নাও হচ্ছে অ্যাডভার্ব, আই হচ্ছে সাবজেক্ট, আর রিয়েলাইজড হচ্ছে আমাদের মনোট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি রিয়েলাইজ করেছিলাম, কি রিয়েলাইজ করেছিলাম বলো? আমি যদি এই সেন্টেন্সটা এইভাবে লিখতাম যে নাও আই realized the problem, এখন আমি, আচ্ছা নাও তো এখানে টেন্সের সাথে একটু মিস হয়েছে, আসলে মিলছে না, এখানে আমি দেন আই রিয়েলাইজ দ্য প্রবলেম, তখন আমি প্রবলেমটা রিয়েলাইজ করতে পেরেছিলাম। তাহলে এখানে এই যে দ্য প্রবলেমটা কি? এখানে অবজেক্ট না? জি স্যার। আর আই কি? সাবজেক্ট। রিয়েলাইজ হলে কি? মনোট্রানজিটিভ ভার্ব। আর দেন হলো আমাদের অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব, এখানে সাবজেক্ট, তারপর হচ্ছে আমাদের মনোট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানেও দ্য প্রবলেম হচ্ছিল একটা ফ্রেজ, কিন্তু ঠিক ওই প্রবলেম যেমন অবজেক্ট, এখানেও হোয়াট ইউ হ্যাড থট এটাও কিন্তু একটা অবজেক্ট। আর অবজেক্টে কি বসে গেছে? ফ্রেজ না, নাউন ক্লজ। তার জন্য এখানে আমরা বলছি নাউন ক্লজ। তাহলে এই যে হোয়াট ইউ হ্যাড থট, হোয়াট এভার উই স্টাডি, এগুলো হচ্ছে কি? আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এবং এখানে হোয়াট এভার, এগুলো নাউন ক্লজ মার্কার হিসেবে কাজ করেছে।
ঠিক আছে, তাই বলছে কি দেখো এই জায়গায় যে উপরের প্রথমটির হোয়াট এভার উই স্টাডি সাবঅর্ডিনেট ক্লজটি উক্ত সেন্টেন্সের ভার্বের ইনক্রিজের শব্দ হিসেবে বসেছে, সুতরাং সাবঅর্ডিনেট ক্লজটি হলো একটা নাউন ক্লজ। একইভাবে দ্বিতীয় সেন্টেন্সের হোয়াট ইউ হ্যাড থট সাবঅর্ডিনেট ক্লজটি উক্ত সেন্টেন্সের ভার্ব রিয়েলাইজডের অবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং সাবঅর্ডিনেট ক্লজটিও একটি নাউন ক্লজ। এইভাবে দেখো হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দেখো তাহলে কি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ নন টু অল, তাহলে ইজ নন টু অলের সাবজেক্ট হচ্ছে কি এই পুরোটা। এইভাবে যেগুলো আন্ডারলাইন করা আছে এগুলো হচ্ছে কি সবই আমাদের নাউন ক্লজ আর নাউন ক্লজ, কারণ কোনো না কোনোভাবে এগুলো বসেছে। কি কথা বোঝা গেল? তাহলে নাউনের অবস্থানে যে ক্লজগুলো বসবে সেগুলোই হবে কি নাউন ক্লজ, এবং এই নাউন ক্লজের জন্য যে সকল কনজাংশন আমরা ইউজ করব সেগুলোকে বলবো হচ্ছে আমরা সাবঅর্ডিনেটর অথবা তারই হচ্ছে কি নাউন ক্লজ মার্কার। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে অ্যাজেক্টিভে আসি। এবার তাহলে অ্যাজেক্টিভ ক্লজ কি হবে? ওই যে নাউনকে মডিফাই করবে, পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করবে। দেখো বলছে আ সাবঅর্ডিনেট ক্লজ হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাজেক্টিভ ইন আ সেন্টেন্স ইজ কল্ড অ্যাজেক্টিভ ক্লজ। লাইক অ্যান অ্যাজেক্টিভ ইট মডিফাইজ অর অ্যাড ইনফরমেশন টু আ নাউন অর প্রোনাউন ইন দ্য সেন্টেন্স। কারণ কি অ্যান অ্যাজেক্টিভ ক্লজ মোস্টলি স্টার্ট উইথ আ রিলেটিভ প্রোনাউন। দেখো এখানে বলছে রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়, তাই না? দ্যাট, হুইচ, হু, এগুলো ইত্যাদি। অর্থাৎ যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো সেন্টেন্সে কোনো নাউন বা প্রোনাউনের মডিফায়ার হিসেবে বসে অ্যাজেক্টিভের ন্যায় কাজ করে তাকে অ্যাজেক্টিভ ক্লজ বলা হয়। তাহলে এটা হয় প্রথম দেখো অ্যাজেক্টিভ ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের পোস্ট মডিফায়ার হয়, মেনলি এরা কি হয় পোস্ট মডিফায়ার, এটা কখনো প্রি মডিফায়ার হয় না। যেমন বলছে দেখো আই স আ বয় হু ওয়াজ ক্রাইং, আমি একটা বালককে দেখেছিলাম যে কি করতেছিল, বলো হু ওয়াজ কান্না করছিল। তাহলে কান্নাটা কি করছিল, কাকে বোঝাচ্ছে কান্না করাটা দিয়ে? দা বয়কে বোঝাচ্ছে। বয়কে, তাহলে এটা বয়ের মডিফায়ার হিসেবে কাজ করছে। তা বলছে দেখো দ্য বিল্ডিং হোয়ার হি লিভস, তাহলে দ্য বিল্ডিং হোয়ার হি লিভস কনসিস্ট অফ ম্যানি অ্যাপার্টমেন্টস, বলছে সে যে বাড়িতে থাকে সেই বাড়িতে অনেক অ্যাপার্টমেন্ট আছে। তাহলে আমি যদি এটাকে বাদ দিই বললাম কি দ্য বিল্ডিং কনসিস্ট অফ ম্যানি অ্যাপার্টমেন্টস, তাহলে বিল্ডিংটার অনেক অ্যাপার্টমেন্ট আছে। তাহলে কোন বিল্ডিংটা? দা বিল্ডিং। হ্যাঁ দা বিল্ডিং, কিন্তু সেটা কোন বিল্ডিং? সেটা হচ্ছে হোয়ার হি লিভস, এইটা, তাই তো, যেখানে সে বসবাস। তাহলে এটা দিয়ে কি আমি বিল্ডিংটাকে আলাদা করলাম না, যে অনেকগুলো বিল্ডিং আছে এর ভিতরে, তার ভিতরে যে বিল্ডিংটায় সে বসবাস করে সেই বিল্ডিংয়ের কথা আমি বলছি। তার মানে কি এই হোয়ার হি লিভস এটা কিন্তু এই বিল্ডিংয়ের পোস্ট মডিফায়ার হয়ে গেছে, দিয়ে তাকে মডিফাই করছে এবং বোঝাচ্ছে যে কোন বিল্ডিংয়ের কথা আমি বলছি। তো এইভাবে বা কোন বালকটার কথা আমি বলছি, যে বালকটা কাজ ছিল। এইভাবে দেখো এই যে হোয়ার, তাই তো, তারপরে হু, এগুলো কিন্তু কি কিসের কাজ করছে? রিলেটিভ প্রোনাউনের কাজ করছে। ঠিক আছে, দেখো এখানে রিলেটিভ প্রোনাউনের কাজ করছে, যেগুলো রিলেটিভ ক্লজ গঠন করছে, এগুলো কিন্তু রিলেটিভ ক্লজ। হ্যাঁ, হোয়ার হি লিভস, হু ওয়াজ ক্রাইং, এগুলো। তারপরে দেখো উপরের প্রথম সেন্টেন্সটির হু ওয়াজ ক্রাইং সাবঅর্ডিনেট ক্লজটি তার পূর্বের নাউন বয়কে, হ্যাঁ আ বয়কে মডিফাই করেছে। আবার দ্বিতীয় সেন্টেন্সটির হোয়ার হি লিভস সাবঅর্ডিনেট ক্লজটি তার পূর্ববর্তী নাউন দ্য বিল্ডিংকে মডিফাই করেছে। সুতরাং উক্ত সাবঅর্ডিনেট ক্লজ দুটি এখানে অ্যাজেক্টিভের কাজ করেছে, তাই তারা অ্যাজেক্টিভ ক্লজ। এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি দেখো। বলছে আই হেট দোজ পিপল, আমি সেই লোকজনগুলোকে ঘৃণা করি। কাদেরকে ঘৃণা করি আমি? স্যার হু অলওয়েজ স্মোক। হ্যাঁ, হু অলওয়েজ স্মোক, মানে যারা সবসময় ধূমপান করে আমি এই জাতীয় লোকজনকে ঘৃণা করি। তাহলে এই যে তাহলে কোন লোককে পছন্দ করি? আমি বললাম যে আমি ওকে এটাকে দিলাম না, তাহলে আই হেট দোজ পিপল, তাহলে আমি ওই লোকজনগুলোকে ঘৃণা করি। তাহলে কোন লোকজনগুলো? ক্লিয়ার হচ্ছে অর্থটা? জি স্যার, ক্লিয়ার হয়েছে। মানে এখানে আই হেট দোজ পিপল, আমি যদি পরে ওই অংশটুকু না দিই তাহলে কি ক্লিয়ার হচ্ছে কথাটা? না স্যার। যে আমি ওই লোকগুলোকে ঘৃণা করি, আমি বললাম আমি ওই লোকগুলোকে ঘৃণা করি, তাই কোন লোকগুলোকে ঘৃণা করি আমি? এটাকে ক্লিয়ার করার জন্য আমি করলাম কি পিপলকে মডিফাই করে দিলাম, যে হু অলওয়েজ স্মোক, যারা সবসময় ধূমপান করে। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি আমরা কি করছি, কোনো রিলেটিভ ক্লজ যুক্ত করে আমরা তার আগের নাউনকে মডিফাই করছি। তাই বলছে দেখো কখনো কখনো অ্যাডজেক্টিভ ক্লজে রিলেটিভ প্রোনাউন উজ্জ্ব থাকতে পারে, তবে কখনো কখনো উজ্জ্ব থাকতে পারে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, যেমন এখানে মনে করো রিলেটিভ প্রোনাউন নাও থাকতে পারে, যেমন আমি বলেছি কি দ্য বুক আই অ্যাম রিডিং ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখো তো দ্য বুক আই অ্যাম রিডিং ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে কোনো ক্লজ আছে? মানে ক্লজ আছে এখানে? স্যার দেখে বোঝা যায় না। কিন্তু ক্লজ কোনটা, মানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা এখানে বলো তো? এখানে মূল সেন্টেন্স কোনটা হবে? মূলটা কোনটা? দ্য বুক আই এম রিডিং। না, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং,
ও দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা হচ্ছে মেইন। এবার বলছে কোন বই, যে বইটা আমি পড়ছি। তাহলে দ্য বুক, তাহলে আমি এখানে কী করতাম, এখানে একটা হুইস লাগাতাম যে দ্য বুক হুইস আই এম রিডিং, তাহলে বোঝা যেত যে এখানে একটা ক্লজ ব্যবহার করা হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু হুইসটা অমিট থাকার কারণে আমি বুঝতেছি না যে আসলে এটা কোনটা, ঠিক জি আছে? স্যার। হ্যাঁ, তো এরকমভাবে বুঝতে হবে যে দ্য বুক আই এম রিডিং, যেমন আমি বলতেছি কি যে দ্য ম্যান আই অ্যাম টকিং উইথ ইজ ভেরি ডেঞ্জারাস। হ্যাঁ, তাহলে এখানে মেন ক্লজ কোনটা, মেন সেন্টেন্স কোনটুকু, মেন ক্লজ দ্য ম্যান ইজ ভেরি ডেঞ্জারাস। কোন ম্যান, কোন ম্যান, The man. হ্যাঁ কোন ম্যান সেটা, দ্য I'm ম্যান talking. আই এম টকিং উইথ, দ্য ম্যান আই এম টকিং উইথ। তাহমিদা তুমি একটু মিউট রাখো, তোমার দিয়ে কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, তোমার কথা বোঝা যাচ্ছে না, তোমার তো মাইক্রোফোনের সমস্যা। আমি তো একটু স্ক্রিনশট নিয়ে নিই, দেখি কয়জন ক্লাস করতেছো। আমি আর 2-1টা ক্লাস হলে যারা রেগুলার ক্লাস করছে না ওদেরকে কিন্তু আগামী দিন পর্যন্ত যারা ক্লাস করবে না, আগামী ক্লাসেও যারা থাকবে না শেষে, তাদেরকে আমি রিমুভ করে দেবো গ্রুপ থেকে। এইগুলো যে শেখাচ্ছে এগুলো প্র্যাকটিক্যালি একটা না থাকলে কিন্তু শেখা যায়, তাহলে তো রেকর্ড ক্লাস কিনলেই পারতা, লাইভ ক্লাস করে লাভ কি? হ্যাঁ, কারো কারো সমস্যা আছে সেটা আলাদা ব্যাপার, তারা বলেছে, কিন্তু 50-50 সকলের সমস্যা বলো। তো এইভাবে দেখো বলছে কি দ্য ফুড দ্যাট উই বট ওয়াজ টেল, মানে বাসি, তাহলে কি দ্য ফুড উই বট, হ্যাঁ যে খাবারটা আমরা কিনেছি দ্যাট থাকলেও যা না থাকলেও তাই। একইভাবে দ্য বুক হুইচ ইজ রিডিং ইজ আ নভেল, দ্য কলেজ হোয়ার হি গোজ টু ইজ সিচুয়েটেড বাই দ্য সাইড অফ দ্য হাইওয়ে, তাহলে যে কলেজে সে যায় সেটা হাইওয়ের পাশে অবস্থিত। এইভাবে কি হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন দিয়ে রিলেটিভ ক্লজ যুক্ত করে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ গঠন করছি, এবং সেগুলো কিসের কাজ করছে, সাবঅর্ডিনেট ক্লজের কাজ করছে বা অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করছে, ঠিক আছে? তারপর দেখো প্রত্যেকটার আগে কিন্তু একটা নাউন আছে, প্রত্যেকটার আগে, হ্যাঁ, এবং সেই নাউনকেই তারা মেনলি মডিফাই করছে। সেটা কি নাউন ক্লজের ক্ষেত্রে ঘটছিল? দেখো তো, দেখো এই নাউন ক্লজের আগে কি কোনো নাউন আছে? এই হুইসের আগে কোনো নাউন আছে কিনা? আছে বলো। নাই স্যার। না স্যার, ভার্ব আছে তো। এখানে দ্যাটের আগে নাই, দেখো এই দ্যাটের আগে, ঠিক আছে? এখানে একটু অন্য ব্যাপার আছে, ওটা পরে বোঝাচ্ছি। যেমন ট্রু অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ, তারপরে গট, হ্যাঁ, আবার দ্যাট, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে প্রধানত কোনো নাউনের পরে বসেনি, আর এখানে প্রত্যেকটা কোনো না কোনোভাবে কোনো নাউনের পরে বসেছে, দেখো যে নাউনকে মডিফাই করছে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ যদি আমরা পড়ে আসলাম যে সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করবে, ভার্বকে বোঝাবে, ওখানে কি কি বোঝাতে, সময়, স্থান ইত্যাদি বোঝাবে, তাই না? তারপরে দেখো আ সাবঅর্ডিনেট ক্লজ হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন আ সেন্টেন্স ইজ কল্ড অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। কেউ মনে কথা বলছো? বলছে লাইক অ্যান অ্যাডভার্ব ইট মডিফাইস আ ভার্ব, অথবা অ্যান অ্যাডজেক্টিভ ক্লজ অর অ্যানাদার অ্যাডভার্ব ক্লজ ইন দ্য সেন্টেন্স। মোটামুটি এরা পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করে থাকে, এটা হলো বড় কথা। ইট মডিফাইস অর অ্যাড ইনফরমেশন টু আ ভার্ব অফ অ্যাকশন অফ দ্য মেন ক্লজ ইন দ্য, যেমন হচ্ছে টাইম, প্লেস, ম্যানার, পারপাস, ফ্রিকোয়েন্সি, কন্ডিশন, এটা বলে আসলাম না কিছুক্ষণ আগে, এইগুলো মেনলি নির্দেশ করে, শর্ত, হ্যাঁ। অর্থাৎ যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো সেন্টেন্সের ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের মডিফায়ার হিসেবে বসে এবং অ্যাডভার্বের ন্যায় কাজ করে, তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। যেমন হোয়েন হি ফোন্ড মি আই ওয়াজ স্লিপিং, আমি কখন ঘুমাচ্ছিলাম বলো তো? যখন সে আমাকে কল দিয়েছিল। হ্যাঁ, যখন সে আমাকে কল দিয়েছিল, তাই তো? এই সেন্টেন্সটাকে আমি দুইভাবে বলতে পারি, হোয়েনটা চেঞ্জ করে কিন্তু আমি টাইম চেঞ্জ করে ফেলতে পারি। কেমন দেখো, যে হি ফোন্ড মি হোয়েন আই ওয়াজ স্লিপিং, তাই তো? দেখো দুটা কি একই অর্থ, কিন্তু ক্লজ চেঞ্জ হয়ে গেছে না? এই সেন্টেন্স এখানে কোনটা মেইন ক্লজ, এখানে কোনটা মেইন ক্লজ বলো তো? I was আই ওয়াজ স্লিপিং, তাই তো? আর এখানে দেখো অলরেডি অ্যাডভার্বিয়াল যুক্ত হয়েছে, তাই তো? ক্লজ যুক্ত হয়েছে, একটা সাবঅর্ডিনেটিং কন্ডিশন হোয়েন যুক্ত হয়ে, এবং এই হোয়েন কি কোনো নাউনের আগে বসেছে বা এ কি সাবজেক্টে বসেছে এই ক্লজটা, নাকি আলাদা করা? দেখো অতএব মেন ক্লজ থেকে আলাদা, কিন্তু মেন ক্লজেরই একটা অংশ। এই তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি দাঁড়াবে বলো তো? সাবজেক্ট নাকি প্লাস হচ্ছে কি আই ওয়াজ স্লিপিং, এটা কি স্ট্রাকচার হবে?
সাবজেক্ট প্লাস হ্যাঁ প্লাস অ্যাডজেক্টিভ। ইন্ট্রানজিটিভ ভার্ব, তাই তো? এখানে কোনো অ্যাডজেক্টিভ আছে? না স্যার, কি আছে এখানে? অ্যাডভার্ব আছে নাকি? অ্যাডভার্ব আছে। অ্যাডভার্ব কোনটা? অ্যাডভার্বটা আগে বসে গেছে, কারণ অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসতে পারে। আমি কি এই জায়গায় দিতে পারতাম না পিছনে? আমি এভাবে তো লিখতে পারতাম সিরিজটাকে। দাঁড়াও, কপি করে বলি। আমি কিন্তু এটাকে পরে তো দিতে পারতাম নাকি? এইভাবে লিখতে পারতাম না যে আই ওয়াজ স্লিপিং হোয়েন হি ফোন মি। কোনো অর্থের পরিবর্তন হয়েছে? বলো, কি বুঝতে পারতেছো না? স্যার অর্থের পরিবর্তন হয় নাই। শুধু আমি অ্যাডভার্বটাকে এখানে আগে বসিয়েছিলাম আর এখানে পরে বসিয়েছি। অতএব সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব প্লাস অ্যাডভার্ব। কিন্তু এটার ক্ষেত্রে দেখো এখানে আবার মেন ক্লজ কোনটা হলো? এখানে মেন ক্লজ কোনটা? হি ফোনড মি। হ্যাঁ, হি ফোন মি। তাহলে এই যে কনজাংশন আছে মানে আমি বুঝলাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হি ফোন মি কখন? হোয়েন আই ওয়াজ স্লিপিং। দেখো জাস্ট কনজাংশন দিয়েই কিন্তু আমার ক্লজগুলো প্রিন্সিপাল বা সাবঅর্ডিনেট সেটা কিন্তু আমরা করে ফেলেছি। এবং এটার গঠন হচ্ছে এটাই মতোই। হ্যাঁ, এটাই দেখো, এটাই এখানে বসিয়েছি। সরি, এটা একটু চেঞ্জ আছে। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব এটা, ঠিক আছে তো? কারণ হি হচ্ছে সাবজেক্ট, ফোন হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, মানে মনোট্রানজিটিভ ভার্ব, তাই না? এটা মনোট্রানজিটিভ ভার্ব। আর এখানে কি অবজেক্ট আছে না একটা? মি হচ্ছে অবজেক্ট, তাই না? দেখো এটা চেঞ্জ হয়ে গেল। তাহলে হি ফোন মি হোয়েন আই ওয়াজ স্লিপিং। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? হোয়েন আই ওয়াজ স্লিপিং, এটা অ্যাডভার্বের কাজ করেছে। এই হচ্ছে দেখো আমরা ওই স্ট্রাকচারের ভিতরে কিন্তু আছি। যত বড় সেন্টেন্সই হোক না কেন আমরা ওই 9টা স্ট্রাকচারের বাইরে কখনোই যাব না। হ্যাঁ, শুধু আমাকে সেন্টেন্সগুলো বিশ্লেষণ করতে পারতে হবে। এখন যদি তোমরা ফ্রেজটা পড়ে নাও দেখবা যে পুরো একটা বড় সেন্টেন্সকে যে কোনোভাবে তুমি বিশ্লেষণ করতে পারবা। সেটা স্ট্রাকচার ওয়াইজ করতে পারবা, ফ্রেজ ওয়াইজ করতে পারবা, ক্লজ ওয়াইজ করতে পারবা। অথবা এই 3টা যদি তুমি পারো তাহলে অটোমেটিক তোমার সেন্টেন্স সম্পর্কে এবং মিনিং সম্পর্কে তুমি সহজেই অবগত হতে পারবা। তা যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজের কিছু কনজাংশন। দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজ মোস্টলি ইউজেস দ্য ফলোয়িং সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেমন টাইম বোঝাতে এইগুলো, কজ বা রিজন বোঝাতে এইগুলো, পারপাস বোঝাতে এইগুলো, হ্যাঁ, কনসেশন বা এগুলো বোঝাতে এটা, শর্ত বোঝাতে এইগুলো। হ্যাঁ, এইভাবে মোটামুটি প্রচুর সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে যেগুলো আমরা সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ গঠনে ব্যবহার করে থাকি। ঠিক আছে? দেখো এখানে আমি কনজাংশনগুলোকে নিয়ে একটু কথা বলেছি, তোমরা একটু কনজাংশনগুলো বাসায় পড়ে নিবা। দেখো টাইপস অফ কনজাংশন, এই কনজাংশনগুলো পড়ার দায়িত্ব তোমাদের। হ্যাঁ, যে প্রত্যেকটা কনজাংশনকে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। দেখো এই যে প্রত্যেকটাকে আলোচনা করে দিয়েছি। হ্যাঁ, সুন্দর করে আলোচনা করে দিয়েছি। এটা আমি আর পড়াবো না, এটা তোমরা পড়বা। আশা করি তোমরা বুঝে যাবা যে কোনটা কি কনজাংশন। যেহেতু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলা হয়ে গেছে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কতগুলো আছে? হ্যাঁ, দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন কতগুলো আছে? প্রায় 9 ধরনের। এখানে প্রত্যেকটা নিয়ে কথা বলা আছে। হ্যাঁ, টাইম, প্লেস, ম্যানার, টিল, আনটিল থেকে শুরু করে কমপ্লিটিং সেন্টেন্সের মতো সবগুলো এখানে কিন্তু বলা আছে। তাহলে এই হলো মোটামুটি আমাদের ক্লজ নিয়ে আলোচনা। তাহলে ক্লজ নিয়ে কি একটু ধারণা আসলো? জি স্যার। আচ্ছা, কেউ একজন কথা বলতে যাচ্ছ কিন্তু তার কথা বুঝতেছি না, বলো তো। তাহমিদা, মাহি, মাহি একটু কথা বলো দেখি শুনি। মাহি আছো লাইনে? আচ্ছা, জয়িতা? জি স্যার, আসি তো। আচ্ছা, তোমার লাইনে সমস্যা নেই। তো বলো, এইটুকুর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে ক্লজ নিয়ে এখনো বলবা, অথবা আগামী ক্লাসে এই যে ক্লজের শিট এবং ফ্রেজের শিট এই দুটা পড়ে ফেলবা। ঠিক আছে তো? সুন্দর করে ভালো করে পড়ে ফেলবা, মনে থাকবে সবার? Yes, sir. আচ্ছা, তো যাই হোক, আমি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর জন্য। এই শিটগুলো আমি শেয়ার করে দিব। ফ্রেজ ক্লজের দুইটা আলাদা আলাদা ফোল্ডার এখানে এরকম যেমন আছে না, এই যে দেখো বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ফোল্ডার একটা তো আছেই, কাইন্ডস অফ ফ্রেজেস অ্যান্ড কাইন্ডস অফ ক্লজেস। তা তোমাদের গ্রুপেও এখানে দেখো এই যে গ্রামারের, হ্যাঁ,
এখানে অলরেডি সেন্টেন্সের আছে, এবার ক্লজেরগুলো এখানে দিয়ে দিব। ক্লজ এবং ফ্রেজ তোমরা দুটো ভালো করে পড়ে নিবা সুন্দর করে, এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আগামী ক্লাসে আলোচনা করব, কারণ আগামী ক্লাসে আমাদের এই গ্রামারের এই অংশগুলো কিন্তু শেষ করতে হবে, ঠিক আছে? বেশি ক্লাস তো নেওয়া যাবে না। এবং রিডিং স্কিলসের প্যাসেজ নিয়ে আমরা বলছিলাম বৃহস্পতিবারে, সরি তো তোমাদের না, আমি তো মিস করে ফেলেছি। তো তোমাদের তো প্যাসেজ পড়তে দেওয়া আছে না কিছু? জি হ্যাঁ স্যার। এগুলো পড়ছিলা সবাই? দেখো তো। স্যার এখানে কয়েকটা পড়া হয়নি। হ্যাঁ, তাহলে আগামী ক্লাসের মধ্যে পড়ে ফেলবা। হ্যাঁ, আগামী ক্লাসের মধ্যে পড়ে ফেলবা, তারপরে আমি পুরো সবগুলো দিয়ে দিব, দিয়ে একটা সময় দিব, ওর ভিতরে সবগুলো পড়ে ফেলতে হবে এবং আমরা একটা টেস্ট নিব, ঠিক আছে? আর যেহেতু গতকাল পর্যন্ত এই যে চ্যাপ্টার 1-এর পড়াগুলো দেওয়া ছিল, কিন্তু হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ কি সবাই পড়েছি আমরা? স্যার পড়েছি। আচ্ছা, তাহলে আমি চ্যাপ্টার পড়েছি 2টা স্যার। দিয়ে দিলাম, এখন চ্যাপ্টার 2 এর প্রশ্নগুলো দিয়ে দিব, তোমরা একটু পড়ে নিবা। এটার সময় দিলাম হচ্ছে আমি 6 দিন, ঠিক আছে? 8 6 14 তারিখ পর্যন্ত, যেহেতু একদিন চলে গেছে, অবশ্য আজকের দিনে তোমরা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, পড়ে ফেলতে হবে, কিন্তু এখন যদি না পড়ো পরে কিন্তু বিপদে পড়ে যাবা। সময় এখন যথেষ্ট দিতে হবে, আমি আগে বলেছি যে প্রচুর সময় দিতে হবে, কারণ পড়ার একটা চাপ আছে, সে আরাম করে পড়ার কোনো সুযোগ কিন্তু বর্তমানে নেই, কারণ আমাকে অটোমেটিক তোমাকে বেশি পড়া দিতেই হচ্ছে, ঠিক আছে? এই স্যার নতুন প্যাসেজ দিবেন না? নতুন প্যাসেজটা আমি দিব না, এর সাথে তোমরা এর সাথে আরও প্যাসেজ পড়তে থাকো, এগুলোর সাথে আরও প্যাসেজ। এখন আর আমি প্যাসেজ সিলেক্ট করে দিব না, ঠিক আছে? মানে আমাদের কাজ হলো এখানে 29টা প্যাসেজ আছে, 29টা প্যাসেজই তোমাদেরকে কোনো না কোনোভাবে পড়তে হবে। এই জন্য আমি এখন সিলেক্ট যেগুলো করে দিয়েছি এগুলো স্পেশালভাবে গুরুত্বপূর্ণ, এই জন্য বা ছোটো বা পরীক্ষার ক্ষেত্রে খুব বেশি ইফেক্ট ফেলতে পারে, এই জন্য আমি দিয়েছি, বাকিগুলো তোমাদেরকে পড়তে হবে। আমি এটা আগামী ক্লাসে আমরা পার্ট বি নিয়ে কথা বলবো, এই যে ক্লজ ফ্রেজ আলোচনা শেষ করার পরে, আর পার্ট এ নিয়ে তোমাদেরকে প্যাসেজগুলো পড়তে দিব, তোমরা বাড়িতে পড়বা, কোনোটা সমস্যা হলে সেটা আমি জাস্ট পড়াই দিব এইভাবে, ঠিক আছে? কারণ সবগুলো প্যাসেজ আলাদা আলাদা করে পড়িয়ে দেওয়ার টাইম নাই, আছে কি বলো? না স্যার। নাই, অতএব তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আচ্ছা, পরে আজকে কি বার? আজ তো বুধবার নাকি? জি স্যার। আগামী শুক্রবার সকালে, ঠিক আছে তো? শুক্রবার সকালে আমি ক্লাস নিব, তোমরা সবাই অবশ্য ক্লাসে যুক্ত হবা। ঠিক আছে? ঠিক আছে স্যার।